আমার চোখের সামনে অমিত। এটি ভক্ষণ করলে ভুজগতের সাধনা স্তর অর্জিত হবে। কিন্তু আমি এটা আমার মহিলা শিক্ষানবিশকে দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু অপ্রত্যাশিতভাবে সে একটি নিম্নমানের অমর তরবারি চেয়েছিল। সে আসলে তার সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়। অন্যদের কাছ থেকে শিখুন। সবাই আমার হাতের বড়িগুলোর দিকে তাকালো। তারা সবাই হেসে বলল, এটা তো খুব ভালো একটা ব্যাপার। কে এটা দিয়ে দিতে রাজি হবে? এটা নিশ্চয়ই কাদা ঘষে তৈরি করা হয়েছে। সংযোগের মাধ্যমে সর্বোচ্চ সম্প্রদায় গুরু হওয়া। কোর ফরমেশন রিয়েলমে পৌঁছাতে তার 10 বছরেরও বেশি সময় লেগেছিল। তুমি নিজে এটা ব্যবহার করো না কেন? তারা জানতো না যে এইমাত্র আমি আমার অ্যাকাউন্টটি শিয়ানিউ মাস্টার সিস্টেমের সাথে সংযুক্ত করেছি। এই সিস্টেমটি চাষাবাদকে সহজ করার জন্য নিবেদিত। যথেষ্ট খিটখিটে হলেই আপনি পুরস্কার পেতে পারেন। এছাড়াও সিস্টেমটি শিষ্যের সাধনার স্তরও শেয়ার করতে পারে। কারণ আমি সাধারণত শুয়ে থাকি এবং কিছুই করি না। সিস্টেমটি আমাকে একটি টিআর 5 এম্পের পিল দিয়ে পুরস্কৃত করেছে। তাই আমি এটা আমার একমাত্র শিক্ষানবিশকে দেওয়ার পরিকল্পনা করছি। সেই মুহূর্তে আমি লিন শিয়াংকে চলে যেতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিলাম। কিন্তু সে যে এতক্ষণ চুপ ছিল হঠাৎ বলে উঠল, গুরু, আমি ফিরে যেতে চাই না। যখন আমি ইউনফেংয়ে প্রবেশ করলাম, সম্পূর্ণ অজ্ঞ। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি আশা করিনি যে তুমি শীর্ষ গুরু হবে। যোগ্যতা ও সম্পদ উভয়ের অভাব। এই বছরগুলিতে তুমি আমাকে একটাও দ্বিতীয় স্তরের বড়ি দাওনি। আপনি কি সত্যিই আমার পরামর্শদাতা হওয়ার যোগ্য? সে একটা জঘন্য লোক। সোর্ড এজ মাস্টার কিয়াও সিজিয়াং হো হো করে হেসে উঠলেন। চেন ফান, জিয়া ইং যা বলেছে তা কি তুমি শুনেছ? এমন নয় যে আমি আপনার শিষ্যকে চুরি করতে চাই। ব্যাপারটা এমন নয় যে তোমার শিষ্যরা তোমাকে, এই অপরিপক্ক লোকটাকে, তুচ্ছ চোখে দেখে। গুরু কথা শেষ করার পর সে এটা তার স্টোরেজ রিং থেকে নিল। সে একটি চমৎকার গাঢ় লাল রঙের জেড পাথরের বাক্স বের করল। আজ আপনাদের সকলকে সাক্ষী রেখে এই ত্রিস্তরীয় শক্তি সমন্বয়কারী বড়িগুলো ছিল জিয়া ইংয়ের শিক্ষানবিশির উপহার। এখন থেকে তুমি আমার শেষ শিষ্য কিয়াও সিজিয়াং। গুরু লিন জিয়াং এগিয়ে এলেন। বড়িটি পেয়েছি। গোলাপি বর্ণ। সে স্পষ্টতই কিছুটা উত্তেজিত ছিল। ডিন এবং তার শিষ্যের মধ্যকার গুরু শিষ্য সম্পর্ক ছিন্ন হয়েছে। আমি একটি সিস্টেম নোটিফিকেশন সাউন্ড শুনেছি। সে তৎক্ষণাৎ উদাসীন হয়ে গেল। আপনি কি বিষয়টি ভালোভাবে ভেবে দেখেছেন? দৈবক্রমে আজ তোমাদের শিক্ষকের কাছে একটি অলৌকিক অমিত আছে যা আমি তোমাদেরকে দিতে চাই। মনে হচ্ছে এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। লিন ড্যান এবং লিন জিয়াং চোখ উল্টালো। কে তোমার কথা ভাবে? জিনিসপত্র ভাঙুন। অন্যান্য পার্বত্য অধিপতিরাও হেসে উঠলেন। তারা ভেবেছিল চেন ফান লজ্জায় রেগে গিয়েছিল। ইচ্ছাকৃতভাবে তৈরি একটি অমিত। গুরু চেন, আপনি যদি সত্যিই কোনো ধরনের অমিত প্রদান করতে চান, মাঝারি মানের প্রতিভা সম্পন্ন একটি মেয়ে একজন পরামর্শদাতা খুঁজছে। আমি 5 দিন ধরে পাহাড়ের ফটকের বাইরে হাঁটু গেড়ে প্রার্থনা করছি। আমরা সবাই এটাকে অবজ্ঞা করি। হয়তো তোমার কাছে তাকে আকর্ষণীয় মনে হবে। ডিন, শনাক্ত করা হয়েছে যে বাইজংয়ের ছোট্ট মেয়েটি এক রাক্ষস সম্রাটের কন্যা। শরীরে নাকি এটি শূন্যতা পরিশোধন রাজ্যে হাজার বছরের পুরনো কোনো আত্মাকে লুকিয়ে রেখেছে। এখানে আসার উদ্দেশ্য হল মানবতার ন্যায়সঙ্গত পথে অনুপ্রবেশ করা এবং গুপ্তচর হিসেবে কাজ করা। এর ভিত্তি চমৎকার। অসাধারণ বোধমতা। কি দারুণ ব্যাপার। আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। জুজানজি শীর্ষ গুরুদের দিকে তাকালেন। বেশ, যেহেতু তোমাদের কেউই এটা চাও না, তাহলে আমি চেন ফান তা গ্রহণ করব। স্বর্গ কোনো আন্তরিক ব্যক্তিকে প্রত্যাখ্যান করবে না। তারা ছোট মেয়েটির টাকা সংগ্রহ করতে গেল। মাউন্টেন গেট। সাদা পোশাক পরা একটি মেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসেছিল। তোমার কাঁধে তুষারকণা পড়তে দাও। বরফ ইতিমধ্যেই তার কোমর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কালো চুলের আড়ালে ঠান্ডায় তার ফর্সা ও সুন্দর মুখটাও সামান্য লাল হয়ে গিয়েছিল। এই পদ্ধতিটি কি সত্যিই কাজ করে? মেয়েটি মনে মনে ভাবল। আমার মনে একটি কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। পুরনো দাসটি এখনো মানুষকে ধোঁকা দেবে। ন্যায়সঙ্গত পথ মানবিক সম্পর্ককে মূল্য দেয়া। নিয়ম মেনে চললে ও আন্তরিক হলে ফল পাওয়া যাবে। যতক্ষণ তুমি হাঁটু গেড়ে থাকো, সময় এলে কেউ না কেউ তোমাকে আশ্রয় দিতে স্বাভাবিকভাবে এগিয়ে আসবে। মেয়েটির কিছু উদ্বেগ আছে। আমি বুঝতে পারছি না এটাকে শিক্ষানবিশ হওয়া কেন বলা হয়। কেন নিজের শক্তিকে এতটা লুকিয়ে রাখছো? একটি শিশুর ধৈর্যের অভাব একটি চমৎকার পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। আমার মনের গভীরে হাজার বছরের পুরনো এক দাসের কণ্ঠস্বর। আবারও, যতক্ষণ তোমার মধ্যে তোমার পুরনো প্রভুর আত্মার কোনো চিহ্ন থাকবে, পবিত্র সম্প্রদায়ের জাদুকরী নিদর্শনটিতে প্রবেশ করা যাবে, তাহলে বৃদ্ধ গুরু বিজয়ী হয়ে ফিরতে পারবেন। এই ব্যাপারে কোনোভাবেই ভুল হতে পারে না। মেয়েটি অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেল। সে জানত কাজটি শ্রমসাধ্য ছিল। কিন্তু সেটা কবে হবে? ঠিক যেমন বৃদ্ধ ও তরুণরা মনে মনে কথা বলছিল। হঠাৎ একজন যুবক তার কাছে এগিয়ে এল। সে একজন করুণার পাত্র। আপনি খুব ধার্মিক। আমি তোমাকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করব। হঠাৎ পরিবর্তন। মেয়েটিকে সামান্য যেতে দিন। ঠিক যখন সে রাজি হতে যাচ্ছিল, বৃদ্ধ বৃত্তটি মনে মনে দ্রুত বলে উঠল, এই ব্যক্তির সাধনার স্তর খুবই নিম্ন। তাকে বিরক্ত করা। মেয়েটি তার ঐশ্বরিক অনুভূতি প্রসারিত করল। আমি এটা অনুভব করেছি। কিছুটা হতাশ। হে তাওবাদী, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আমি পরমেশ্বরের সম্প্রদায়ে যোগদানের আন্তরিক উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। সর্বোচ্চ সম্প্রদায়ে প্রবেশ না করা। আমি একদিন হাঁটু গেড়ে বসে থাকব এবং আর উঠব না। মেয়েটির চোখের কোণে কয়েক ফোঁটা অশ্রু চিকচিক করছিল। এর কারণে আমার একটু মাথা ব্যথা করছে। আরে বাবা, তুমি এখানে শুধু পারফর্মার হতে এসেছো? তার অভিনয় দক্ষতা আসলে বেশ ভালো। আমি কি আপনার নাম জানতে পারি? যুবতীটির নাম সিতু ইমিউ। আমার বাড়ি পাহাড়ে, যা 1 লক্ষ মাইল পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আমি হাত নেড়ে বললাম। এগুলো যে বানানো তা স্পষ্ট। আমি চেন ফান, ইউনফেং সম্প্রদায়ের শীর্ষ গুরু। আজ থেকে শুরু। তুমি এখন আমার শিষ্য। এই প্রবীণ সত্যি একজন শীর্ষস্থানীয় গুরু। মেয়েটি হতবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমার থেকে ভিন্ন, আমি কেবল কোমর থেকে টোকেনটা বের করলাম। তার মনের বৃদ্ধ লোকটি বলে উঠল, এটা অবশ্যই আসল। কি হয়েছে? তখন চাঙ্গুতে সর্বোচ্চ প্রবীণই ছিল বৃহত্তম সম্প্রদায়। এটা ভাবা যায় যে একজন কোর ফরমেশন সাধককে শীর্ষ গুরু হিসেবে নিযুক্ত করা হবে। একথা শুনে কোর ফরমেশন রিয়েলমের মেয়েটি হতবাক হয়ে গেল। তার মানে কি এই নয় যে সে নিজের চেয়েও নিকৃষ্ট? কিউই পরিশোধন এবং ভিত্তি নির্মাণ। মূল গঠন নবজাত আত্মা। অ্যাস্ট্রাল প্রজেকশন। সংকট কাটিয়ে উঠতে শূন্যতাকে পরিশোধন করা। 9টি রাজ্যে পৌঁছানো। এই মহিলা ইতিমধ্যেই নবজাত আত্মার পর্যায়ে পৌঁছে গেছেন। চেন ফ্যানের চেয়ে এক স্তর উপরে। তরুণ প্রজন্ম সিতু ইমিউয়ে আমাকে প্রত্যাখ্যান করতে যাচ্ছিল। হঠাৎ গলা চড়িয়ে মুখ খুল। যদি তুমি আমার শিষ্য হও, শিক্ষানবিশকালীন সুবিধাগুলো অপরিহার্য। এটাই নিয়ম। হঠাৎ আমার হাত থেকে একটা অদ্ভুত ঔষধি গন্ধ ভেসে এল। আভা পরিব্যাপ্ত ছিল। সমৃদ্ধ সুগন্ধ। এটি পূর্ববর্তী গ্রেড 3 হারমোনি পিলের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
পঞ্চম ক্রমের সম্রাট বডি। 1000 বছর ধরে বেঁচে থাকা সেই বৃদ্ধ বৃত্তটিও আটকে উঠল। একটি ক্ষুদ্র কেন্দ্র গঠন ক্ষেত্র। কেউ কিভাবে এমন একটি অলৌকিক অমিত সঙ্গে বহন করতে পারে? এই লোকটাকে মোটামুটি গড়পড়তা বলেই মনে হচ্ছে। আমি কি ভুল দেখছি? হ্যাঁ, এটাই শিক্ষানবিশী অনুষ্ঠান। কিন্তু তুমি আমাকে মাস্টার বলে না ডাকা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার সাথে সম্প্রদায় ফিরে এসো। আমাদের সহশিষ্যরা এর সাক্ষী থাকুক। কেবল তখনই আমি তাকে তোমার হাতে তুলে দেব। বিস্ফারিত চোখে তাকিয়ে সিতু ইমিজু। আমি হাত বাড়িয়ে তার চুলগুলো এলোমেলো করে দিলাম। এই মেয়েটি জন্মগতভাবেই সুন্দরী। শিষ্য গুরুকে সম্মান প্রদর্শন করে। সিতু ইমিউয়ে 1000 বছরের পুরনো পরিচারকের কণ্ঠস্বর শুনুন। বিনা দ্বিধায় সে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসল। ডিন সফলভাবে একজন শিক্ষানবিশ নিয়োগ করল। কাল্পনিক নোনা মাছের জন্য বিশেষ চাষ পদ্ধতিটি আনলক করুন। কাল্পনিক কঠোর চেষ্টা করা বা হাল ছেড়ে দেওয়ার চেয়ে আমি অলস জীবন বেছে নিয়েছি। চাষ পদ্ধতির পরিচিতি। একদিন অলসভাবে বসে থেকে আপনি দৈনিক পুরস্কার দাবি করতে পারেন। একটি প্রধান লক্ষ্য সম্পন্ন করার পর আপনি কাজের পুরস্কারটি দাবি করতে পারবেন। বাহ, এমন চাষাবাদ পদ্ধতিও আছে? এটা বলতে গেলে আমার জন্যই তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে তরবারির ধারের মধ্যে সবাই আমাকে লোকজনের সাথে ফিরতে দেখেছিল। পর্বতের অধিপতিরা অত্যন্ত আনন্দিত হলেন। সে মনে মনে এও জানত চেন ফ্যান শুধু নিজের সম্মান বাঁচাতে উদ্গ্রীব ছিল। তবে এমন একজন শিক্ষানবিশকে গ্রহণ করা, একজন ভিত্ত রাখা ভালো হবে। কিন্তু এই ছোট্ট মেয়েটি সত্যিই খুব সুন্দর। আমি সিতু ইমিউকে সরাসরি সবার সামনে নিয়ে এলাম। এরা হলেন সর্বোচ্চ সম্প্রদায়ের শীর্ষ গুরুগণ। আজ সকলে সাক্ষী রেখে আমি চেন ফান সিতু ইমিউকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করেছি। কিয়াও সি জিয়াং উপহাস করল। শিক্ষানবিশ গ্রহণ করা অন্যদের ক্ষতি করারই আরেকটি উপায়। জিয়া ইন সিতু ইমিউয়ের দিকে তাকাল। তাদের অনুসরণ করে তারা নবম শ্রেণীর প্রতিভা সম্পন্ন এক অকর্মণ্য ব্যক্তিকে উপহাস করল। তুই অকর্মণ্যটা এটা নিয়েছিস। আসলে এগুলো বেশ ভালোভাবেই মিলে যায়। সিতু ইমিউয়ে এই শীতল কথা ও বিদ্রুপাত্মক মন্তব্যগুলো শুনুন। আমি একটু বিভ্রান্ত। এই শিক্ষানবিশী অনুষ্ঠানটিতে আমার কেমন যেন একটা গড়বড় মনে হচ্ছিল। আমি তাদের উপেক্ষা করলাম। সে ইচ্ছাকৃতভাবে চিৎকার করে বলল, শিষ্য। সিতু ইমিউয়ে তার শিক্ষককে একটি উপহার দেওয়ার জন্য এগিয়ে গেল। তুমি তোমার শক্তি দিয়ে কি জাহির করছো? কাছের ম্যাঙ্গোস্টিনগুলো মুখ ফিরিয়ে নিল। আমি আর দেখতে চাই না। জিয়া ইন এত জোরে হাসছিল যে তার শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল। আমি একেবারেই বিশ্বাস করি না যে চেন ফ্যান ভালো কিছু তৈরি করতে পারবে। বাতাসে একটি তীব্র ঔষধি গন্ধ ভেসে এল। এতে সঙ্গে সঙ্গে সবাই সতর্ক হয়ে গেল। এটি আধ্যাত্মিক শক্তির একটি আকস্মিক প্রবাহ। এটি অবশ্যই লেভেল 5 বা তার চেয়ে উচ্চমাত্রার একটি পিল। আমার গুরু তখন মারা গিয়েছিলেন। অনেক ভালো জিনিস পিছনে ফেলে আসা হয়েছিল। আমি কৃত্রিম অনুশোচনা নিয়ে জিয়া ইনের দিকে তাকালাম। গত কয়েকদিনে পাওয়া গেছে। আমি এটা আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব পাঠাতে চেয়েছিলাম। কিছু মনে করবেন না। তারা সবাই আমাকে বড়িগুলো হাতে নিতে আদেশ দিল। অমিতের উপরে নকশাগুলো সর্বোচ্চ গুণমানের প্রতীক। সবাই বড়বড় চোখে বড়িটার দিকে তাকিয়ে রইল। এমনকি কিয়াও সিজিয়াংয়ের হাসিও এক মুহূর্তের জন্য থমকে গেল। এটা কিভাবে সম্ভব? জিয়া ইং এটা বিশ্বাস করতে পারছিল না। তার কাছে ওই মানের কিছু থাকা কিভাবে সম্ভব? সবার মুখের ভাব দেখে আমি মনে মনে আনন্দিত হয়েছিলাম। এসো আমার শিষ্য। হাজার হাজার অমিত। আজ থেকে তুমি আমার শিষ্য ইউনফেং। আমার কাছে এখনো অনেক ধন সম্পদ আছে। এই কৌশলটি একটি উচ্চস্তরের পঞ্চম অভ্যন্তরীণ দক্ষতা। আমি এটা আপনার জন্য অন্তর্ভুক্ত করেছি। আমি হেভেনলি ফিনিক্স ব্লাড কোয়াগুলেশন টেকনিকটি বের করলাম। সেগুলো একসাথে সিতু ইমিউয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। পঞ্চম স্তরের উন্নত চাষ পদ্ধতি। সিতু ইমিউ তার বিস্ময় প্রকাশ করার আগেই সবাই আবারও হতবাক হয়ে গেল। জয়ের পক্ষে কঠোর মুখে প্রথম এসে দরজায় করা নাড়া অসম্ভব। বর্তমানে শুধুমাত্র একটি নিম্নমানের পঞ্চম স্তরের সাধনা কৌশল রয়েছে। তদুপরি এটি সর্বোচ্চ সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। মিথ্যা বলার একটা সীমা আছে। আসলে সবই লোক দেখানোর জন্য। তারা যেকোনো কিছু বানিয়ে বলতে পারে। আমার সন্দেহ ওই বডিগুলোর বেশিরভাগই নকল। তুমি কি ভাবো তা কোনো ব্যাপার না। আমি এতে কোনো মনোযোগ দিতে চাই না। তাদের যথেষ্ট খেলাধুলা করা হয়ে গেছে দেখে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আচ্ছা, সবাই তো এটা দেখেছে। এখন থেকে আমার ভালো করে যত্ন নেবেন। আমার মনিব এবং আমি প্রথমে যাব। এই মুহূর্তে কিয়াও সিজিয়াং হঠাৎ কথা বলে উঠল। তুমি তো বলেই যাচ্ছ যে অগণিত গুপ্তধন আছে। যেহেতু ব্যাপারটা সেরকমই, তুমি কি তোমার শিষ্যদের প্রশিক্ষণ দিতে সাহস করো? 5 মাস পর জিয়া ইনের সাথে আমার একটি ম্যাচ হবে যাকে আমি প্রশিক্ষণ দিয়েছি। যদি ইউনফেং হেরে যায়, এখন থেকে ইউনফেং ভেঙে দেওয়া হবে। যদি আমি হেরে যাই, সোর্ড এজও ভেঙে দেওয়া হয়েছিল। খরচটা অনেক বেশি। কিন্তু আমরা হারবে বা কি করে? এটা স্পষ্টতই একটা ফাঁদ। শুধু মাথা খারাপ এমন কেউই এতে রাজি হবে। ঠিক যখন সবাই ভেবেছিল চেন ফ্যান প্রত্যাখ্যান করবে। চুক্তি হয়ে গেছে, কিন্তু জিয়ানফেং ভেঙে যাবে কিনা তা আমার দেখার বিষয় নয়। যদি আপনি হেরে যান, সেই সময় সকলের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে আমাকে 10 বার প্রণাম করো। আমাকে 10 বার ও আঙ্কেল মাস্টার ই বলে ডাকো। কিয়াও সির আগে মুখ লাল করে বলল, লেনদেনটি ইউনফেমে ফিরে এসেছে। যদি আমি জানতাম এই রাক্ষস সম্রাটের কন্যা এত শক্তিশালী, ক্ষতিকারক। এইমাত্র ওই মাগি জোয়ের গালে একটা থাপ্পড় মারা ওর প্রাপ্ত ছিল। সিস্টেম প্রপার্টিজ প্যানেলে সিতু ইমিউয়ের তথ্য দেখা হচ্ছে। আমি অনুশোচনায় পূর্ণ। সে নিঃসন্দেহে একজন নির্বাচিতা। এই শিক্ষানবিশের সাথে আমার সাধনার স্তর দ্রুত বৃদ্ধি পেল। আমার উড্ডয়নের দিন কি এখনো অনেক দূরে? এই প্রসঙ্গে বলতে গেলে আমি ভীষণ উত্তেজিত ছিলাম। এই মুহূর্তে ইউনফেং শিষ্যদের বাসস্থানে সিতু ইমিউয়ে স্বর্গীয় ফিনিক্স তুষার ঘনীভবন কৌশলের দিকে তাকালেন। এমনকি 1000 বছরের পুরনো দাসও পড়ছে। হঠাৎ আমার মাথা ঘুরতে লাগল এবং হালকা লাগতে শুরু করল। এটি সত্যি একটি সর্বোচ্চ মানের জিনিস যার কোনো পদমর্যাদা নেই। এটি দানব সম্রাটের 9টি রূপান্তরের সম্পর্যায়ের একটি সাধনা কৌশল। কেন্দ্র গঠন পর্যায়ে একজন ক্ষুদ্র চাষী। ভাবতে অবাক লাগে যে তাদের এমন দক্ষতা ছিল। এটা সত্যিই দারুণ। সে আসলে কে? সময় তীরের মতো উড়ে যায়। চোখের পলকে 1 মাস কেটে গেল। ইউনফেং ব্যাক মাউন্টেন। আমি ঘাসের মধ্যে গুটিসুটি মেরে খরগোশ তাড়া করছিলাম। ডিং, আজকের মাছ ধরার কাজ সম্পন্ন হয়েছে। পুরস্কারটি কাল্পনিক। অগ্রগতি 1% বৃদ্ধি পেয়েছে। পুরস্কার একটি টিয়ার 4 পাওয়ার গড পিল। বিরক্তিকর। আরও অমিত এবং ধনসম্পদ। জীবন ক্রমশ আরও আরামদায়ক হয়ে উঠছে। সিচু ইয়েংইউ এর চাষের স্তর। এটিকে ন্যাসেন্ট সোল রিয়েলমের 5ম স্তরে উন্নীত করা হয়েছে। সেই অনুযায়ী আমার সাধনার স্তরও বৃদ্ধি পেল। প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা সিতু ইমিউকে ভালো জিনিস দেওয়ার জন্য সম্ভাব্য সব উপায় চেষ্টা করছিল। সরাসরি তাদেরকে এটা দেওয়াটা একটু অদ্ভুত। যদি সেটা কাজ না করে তাহলে আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। সিতু ইমিউয়ে কিছুটা দূরে শান্তভাবে দাঁড়িয়েছিল।
বৃদ্ধ বৃত্তটি চেন ফানকে পর্যবেক্ষণ করছিল। পুরো 1 মাস হয়ে গেছে। এর মানে কি? সিতু ইমিজু বিস্মিত ছিল। বিশ্ব বিশাল। কোনো কিছুই অসম্ভব নয়। এই মাসে তোমার গুরু শুধু দিনের বেলায় অনুশীলনী করেন না, এমনকি ক্যাপ্টেনও বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়লেন। তবে তার শক্তি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে এটা একটা প্রতারণা হতে পারে। মানুষ কি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে? 1000 বছর ধরে বেঁচে থাকা বৃদ্ধ বৃত্তটি দুশ্চিন্তায় ভরে গিয়েছিল। তাহলে আমি একটা সুযোগ খুঁজে নিলে কেমন হয়? সে সিতু ইমিউয়ের দিকে আঙুল ফোটানোর ভঙ্গি করল। 1000 বছরের পুরনো বৃত্তটি বেশ ভয় পেয়েছিল। এই ব্যক্তির শক্তি সম্ভবত অপরিমেয়। তারা বাইরের লোকেদের সামনে নিজেদের আড়ালে রাখেন। তিনি নিঃসন্দেহে একজন শীর্ষ পর্যায়ের ওস্তাদ, যিনি নিজের আসল শক্তি গোপন করছেন। এই কারণেই তুমি যা খুশি তা করতে পারো। তোমার সাধনার দ্রুত অগ্রগতি নিয়ন্ত্রণ করা এমন একটা বিষয় যা তুমি এড়াতে পারো না। এমনকি আমার সেরা সময়েও। এমনকি তারাও হয়তো তা করতে পারবে না। সে কি এতটাই অসাধারণ? সিতু ইমিজু চেন ফ্যানের দিকে তাকাল। তার ভ্রু কুঁচকে গেল। এটি কিভাবে এগোচ্ছে? হঠাৎ আমার কণ্ঠস্বর বেজে উঠল। সিতু ইমিউয়ে দ্রুত এগিয়ে এসে গভীর অভিবাদন জানাল। অভিবাদন প্রভু। আমি হেভেনলি ফিনিক্স ব্লাড কোয়াগুলেশন টেকনিক সম্পর্কে একটি প্রাথমিক ধারণা লাভ করেছি। কৌশলটি অত্যন্ত গভীর। এতে কিছুটা সময় লাগবে। কথাটা যুক্তিসঙ্গত। এমনকি আমি তার মনিব হয়েও সেই বইটা বুঝতে পারিনি। ধীরে ধীরে ব্যাপারটা বুঝে উঠুন। তারা নেই, আমার সাথে এসো। আমার তোমাকে কিছু বলার আছে। আমি তো কিছুই ফাঁস করে দিইনি, তাই না? আমি চলে যাওয়ার সাথে সাথেই সিতু ইমিউয়ে জিজ্ঞেস করল। বৃদ্ধ বৃত্তটি দীর্ঘশ্বাস ফেল। যদি সে সত্যিই সেই স্তরের বিশেষজ্ঞ হয়, তাহলে তুমি আর আমি তার কাছে স্বচ্ছ। তোমার শরীরের মধ্যে শয়তানি সাধনা কৌশল অন্তর্ভুক্ত করা, এটা অবশ্যই তার কাছ থেকে গোপন থাকবে না। তাহলে আমাদের কি করা উচিত? সিতু ইমিউয়ে কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিল। তারা নেই, যেহেতু সে এখনো বিশ্বাসটি প্রকাশ করেনি। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো সে তোমার প্রতি আগ্রহী। সেটা চমৎকার হবে। এই ধরনের মানুষের সমর্থনে তরুণীটির জন্য অনেক কিছুই বেশ সহজ হয়ে যায়। সিতু ইমিউয়ের মুখ সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল। আজেবাজে কথা বলা বন্ধ করো। আমি এক রাক্ষস, সে এক মানুষ। অমীমাংসিত। একেবারেই অসম্ভব। সিতু ইমিউয়ে ক্লাউড প্যাভিলিয়নে প্রবেশ করল। গুরুকে প্রণাম। তুমি আমাকে খুঁজছো? আমি এই মুহূর্তে জানালার পাশেই দাঁড়িয়ে আছি। জেড পাথরে বাঁধানো প্রাচীন গ্রন্থটি হাতে ধরে মনোযোগ দিয়ে তা পড়ছি। সিতু ইমিউয়ে তাকে বিরক্ত করার সাহস করল না। তারা কেবল মাঠের বাইরে অপেক্ষা করতে পারত। ধূপকাঠি পুড়তে যে সময় লাগে তা পার হয়ে গেছে। এভাবে এর গন্ধটা সবচেয়ে ভালো হবে। আমি মাথা নাড়লাম। ঘুরে দাঁড়ান। সিতু ইমিউয়ে অবশেষে প্রাচীন গ্রন্থটি স্পষ্টভাবে দেখতে পেল। মেঘের মাঝে খরগোশের মাংস কষানোর 10টি উপায়। এ কি হচ্ছে? সিতু ইমিউয়ের কপাল ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল। সম্পূর্ণ বাক্রুদ্ধ। আমি ভেবেছিলাম আমার গুরু কোনো গভীর সাধনা কৌশল নিয়ে গবেষণা করছেন, অথবা আইন। অপ্রত্যাশিতভাবে ব্রেইজড খরগোশের মাথা ও সিংহের মাংস নিয়ে গবেষণা করতে গিয়ে গুরুর পরিশীলিত রুচি। সিতু ইমিউয়ে অস্বস্তির সাথে একটি প্রশংসা করল। এটা শুধু একটা শখ। আমার মুখ লাল হয়ে উঠল। সে প্রাচীন বইটি সিতু ইমিউয়ের হাতে তুলে দিল। আমি সম্প্রতি একটি তুষার খরগোশ ধরেছি। এটি খরগোশদের মধ্যে সর্বোৎকৃষ্ট। মাংসটা অত্যন্ত সুস্বাদু। আমি তোমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি যাতে তোমরা একসাথে এর স্বাদ নিতে পারো। তাছাড়া আমি ইতিমধ্যেই এটি পড়েছি। প্রাচীন গ্রন্থে লিপিবদ্ধ তৃতীয় পদ্ধতি। ভুনা খরগোশের মাংস সবচেয়ে রসালো হয়। আপনার কাছে 10 দিন সময় আছে। পরিশোধিত করে সুস্বাদু খাবারে পরিণত করা হয়েছে। এটিকে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করুন। যদি এটিকে আরও পরিমার্জিত করতে না পারেন তবে হতাশ হবেন না। এই বিষয়টি আসলেই সহজ নয়। গুরু আমাকে এই ব্যাপারে এখানে ডেকেছেন। সিতু ইমিউয়ে মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। দানব সম্রাটের কন্যা, রাক্ষসী সাধী। তাকে কষানো খরগোশের মাংস রান্না করতে দিন। এবং তাকে 10 দিন সময় দেওয়া হয়েছিল। আপনি কাকে অবজ্ঞা করেন? এতে কঠিন কি আছে? মনে রাখবেন, এই রক্ত খরগোশটি কোনো সাধারণ খরগোশ নয়। আমি ইতিমধ্যেই তার দেহকে বেঁধে ফেলেছি। কিন্তু তার আধ্যাত্মিক শক্তির ক্ষুদ্র অংশ। তোমার মতো স্তরের সাধনা নিয়ে এর মোকাবেলা করা সম্ভব নয়। সে সহজেই আইনের ফাঁকফোকর কাজে লাগাতে পারে। কর্মী পিঁপড়ের মন বিপথে যাওয়া। সুতরাং দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে তখন এটিকে অবশ্যই পরিমার্জন করতে হবে। রাত পর্যন্ত জ্বলছে। তাকে স্পর্শ না করাই ভালো। হাই তোলার পর আমি কয়েকটি নির্দেশ দিলাম। ঘুরে দ্বিতীয় তলায় যান। জিয়াওচির মনে গোপনে আনন্দের ঢেউ বয়ে গেল। সিস্টেমের কাজগুলো সম্পূর্ণ করুন। তারা আমাকে 1 লক্ষ বছরের পুরনো একটি বরফের খরগোশ দিয়েছিল। কিভাবে যথাযথ উপায়ে উপহার দেওয়া যায় তা নিয়ে আমি চিন্তিত ছিলাম। সিতু মিউজিক। এই পদ্ধতিটি ভালো। আমি এই তুষার খরগোশটিকে পরিমার্জন করেছি। আমার শিষ্যের সাধনা নবজাত আত্মা পর্যায়ে 6ষ্ঠ স্তর পর্যন্ত উন্নীত হওয়া উচিত ছিল। আমার চাষের স্তরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই মুহূর্তে সিতু ইমিউয়ের মুখ রাগে ফ্যাকাশে হয়ে গেল। তার সাধনা স্তর কি? নবজাত আত্মার 5ম পর্যায়ে। মহান পরিপূর্ণতা পৌঁছাতে আর মাত্র 2টি তলা বাকি। পরবর্তী পর্যায় হল দেবতার রূপান্তর। চেন ফ্যানের সাধনা স্তর কি? একজন সামান্য কোর ফরমেশন সাধক তাকে উপহাস করার সাহস করে। আমার খুব রাগ হচ্ছে। যদি তারা তাদের শক্তি গোপন না করত। আমার ভয় হচ্ছে আমি আপনাকে ভয়ে মেরে ফেলব। তরুণী মিস, তুমি কি সত্যিই মনে করো সে তোমার ক্ষমতা দেখতে পায় না? এই ব্যক্তি খুব সম্ভবত একজন প্রকৃত ওস্তাদ। এবং যে ধরনের অত্যন্ত দক্ষ। তার শক্তি মহাক্লেশ অতিক্রমকারী রাজ্যে পৌঁছেছিল। সিতু ইমিজু অবশ্য তাতে দ্বিমত পোষণ করেন। তুমিই সেই ব্যক্তি যে 1000 বছর আগে সেই মহাযুদ্ধে অংশ নিয়েছিলে। দীর্ঘস্থায়ী মানবীতি। যদি সে সত্যিই একজন গুপ্ত গুরু হয়, কেউ কিভাবে কষানো বরফ খরগোশের মাংসের কথা ভাবতে পারে? এটি একটি কঠিন সমস্যা। এমনকি 1000 বছরের পুরনো তুষার খরগোশ। সর্বোচ্চ হলে সে কোর ফরমেশন রিয়েলমের শেষ পর্যায়ে থাকবে। এটাই তুষার খরগোশের সর্বোচ্চ সীমা। একমাত্র সেই বরফের খরগোশকে ভয় পাবে। এই যুবতী গভীর রাতে এই বরফের খরগোশটিকে নিখুঁত করতে যাচ্ছে। এটাকে তার জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাকে বলো ভবিষ্যতে যেন সে আমাকে তুচ্ছ না করে। মিস, আপনি মানুষকে বোঝেন না। সাধকদের মধ্যে থাকা সেই বুড়ো দানবেরা সবাই অবিশ্বাস্যরকম প্রচার বিমুখ ছিলেন। আমাদের রাক্ষস জাতির মতো নয়। মানব জগতে তোমার ব্যক্তিত্ব একটি বিরাট অসুবিধা হয়ে দাঁড়াবে। প্রাচীন দৈত্যটি দীর্ঘশ্বাস ফেল। কিন্তু সিতু ইমিউয়ে মনস্থির করে ফেলেছিল। উঠোনে একটি চুলা বসানো হয়েছিল। জ্বালানি কাঠগুলো তুষার খরগোশটির পশমের কোনো ক্ষতি করতে পারেনি। তুষার খরগোশকে পরিমার্জন করার কথা তো বলাই বাহুল্য। এটা কি এমন কোনো তুষার খরগোশ হতে পারে যা 10,000 বছর ধরে টিকে আছে? সিতু ইমিজু ইতস্তত করে। শুধু তিনি ইতিমধ্যেই তার সাধনাকে মূল গঠনের মহান পূর্ণতায় উন্নীত করেছেন। এটা কিভাবে সম্ভব?
এটা এমনকি একটা অচেতন খরগোশকেও পরিশোধন করতে পারে না। আমি এটা বিশ্বাস করি না। সিতু ইমিউয়ে ইয়ুঙ্গে প্যাভিলিয়নের দ্বিতীয় তলার দিকে এক ঝলক তাকালো। আলো নিভে গেল। চেন ফান নিশ্চয়ই ঘুমিয়ে আছে। সে ভান করা বন্ধ করে দিল। পঞ্চম র্যাঙ্কের শক্তি প্রদর্শন করা হয়েছিল। এক মুহূর্তে ইউনফেনের বাতাস ও মেঘ বদলে গেল। সিতু ইমিউয়ের পোশাকে কোনো বাতাস ছিল না। তার শরীর থেকে এক সূক্ষ্ম আকর্ষণীয় আভা বিচ্ছুরিত হচ্ছিল। ওটা ছিল ঠিক অসুর রাজবংশের সেই অনন্য আভা। তার কপালে অবিশ্বাস্য রকমের জটিল নকশা খোদাই করা ছিল। নবজাত আত্মার আদিম অগ্নিচুল্লির অগ্নিতে প্রবেশ করে। ভয়াবহ তাপপ্রবাহে পুরো ইউনফেং পর্বত লাল হয়ে গেছে। সূর্যাস্তের মতো চমৎকার। ঠিক তখনই তুষার খরগোশের গায়ের সিলমোহরটি নিঃশব্দে ভেঙে গেল। রেশমি দানবীয় শক্তি চুইয়ে বেরিয়ে এল। ইউনফেংয়ের পুরো রাতের আকাশ হঠাৎ লাল হয়ে গেল। রাতের আকাশে একটি রক্তিম চাঁদ ঝুলছিল। ব্লাড মুন খারাপ। মিস, অনুগ্রহ করে চোখ বন্ধ করুন। প্রাচীন অসুরটি আতঙ্কে চিৎকার করে উঠল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সিতু ইমিউয়ে রাতের আকাশে রক্তিম চাঁদের দিকে তাকালো। তার দৃষ্টি ধীরে ধীরে স্থির হয়ে গেল। তার কপালের খোদাই করা নকশাটির কিনারা টানা হয়েছিল বলে মনে হচ্ছিল। এটি সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করল। তার চোখগুলোও রক্তবর্ণ হয়ে গেল। দাঁত আরও ধারালো হচ্ছে। শরীরের সমস্ত পিছল। নাটকীয় পরিবর্তন। হাই হাই, রক্তচন্দ্রিমার প্রভাবে যুবতীটির আসল রূপ বেরিয়ে এসেছে। হাজার বছরের পুরনো দৈত্যটির মুখের ভাব আমূল বদলে গেল। এই স্থানটি হল মানব সাধকদের সম্বেত হওয়ার জায়গা। যদি যুবতীটির আসল রূপ প্রকাশ পেত, পরিচয় উন্মোচিত। 10 জনের মৃত্যু, বেঁচে থাকার কোনো উপায় নেই। সংকটময় মুহূর্তে প্রাচীন অসুরটি জোরপূর্বক তার আত্মিক শক্তি সক্রিয় করল। যখন তিনি সিটু ইমিউয়ে ছুটে যান, তার শেষ অবশিষ্ট আধ্যাত্মিক শক্তি দিয়ে সে এক হাতের আঘাতে তা সিলমোহর করে দিল। সে ছবিটি তুলেছিল। সিটু ইমিউয়ে এক মুখ রক্ত থুতু করে ফেল। তার শরীর নিস্তেজ হয়ে গেল এবং সে পড়ে গেল। তার শরীরের কালো চিহ্নগুলো মিলিয়ে গেল। মিস, আপনি কি ঠিক আছেন? খালি চোখে দেখলে প্রাচীন দৈত্যটির বয়স অগণিত গুণ বেড়ে গিয়েছিল। এমনকি আত্মিক দেহটিও বেশ অশরীরী হয়ে উঠেছে। কিন্তু সে যতই ডাকুক না কেন, সিচু ইয়েংইউ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আগুন নিভে গেল। রক্ত অদৃশ্য হয়ে যায়। কি গরম! অনেক রাত হয়ে গিয়েছিল। অবশেষে জেগে উঠল সিটু ইমিজু। খুব গরম লাগছে। আমি সেই মুহূর্তে একটা শব্দ শুনলাম। শিষ্যকে একপাশে ঠেলে দেওয়া। রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকা। তোমরা কি নিয়ে তর্ক করছো? কিন্তু আমি সবেমাত্র চোখ খুলেছিলাম। গোপন পথটি খারাপ। তারা নিজেদের শক্তি লুকানোর ব্যাপারে আর পরোয়া করত না। এর কারণ হলো যে মহান পূর্ণতার গতি চরম পর্যায়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। সিচু ইয়েংইউ এর দিকে আগমন। তার হাত ধরুন। অশুভ শক্তি দেহে প্রবেশ করে। আমি আবিষ্ট হয়ে পড়েছি। তোমার শিষ্য এত অবাধ্য কেন? আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। এরকম ভালো শিক্ষানবিশ খুঁজে পাওয়া সহজ নয়। যদি কোনো সমস্যা দেখা দেয়, আমি আরেকজন শিক্ষানবিশ কোথায় খুঁজে পেতে পারি? কিন্তু এখন তর্ক করার সময় নয়। সিচু ইয়েংইউ আসন্ন বিপদে আছে। আমি তাকে আনুভূমিকভাবে বহন করেছিলাম। সে সিতু ইমিউকে চিলেকোঠায় নিয়ে গেল। ক্লাউড প্যাভিলিয়ন দ্বিতীয় তলা। আমি সিতু ইমিউকে বিছানা রাখলাম। বিছানা নিচ থেকে তাড়াহুড়ো করে একটি ছোট বাক্স পাওয়া গেল। প্রাচীন দৈত্যটির চোখ খুলতেই তা প্রায় ছিটকে বেরিয়ে আসার উপক্রম হল। পঞ্চম ক্রমের উড্ডয়নশীল মেঘ বডি। পঞ্চম ক্রমের 120 বডি। পঞ্চম ক্রমের তুষার মেঘ বডি। পঞ্চম শ্রেণীর আধ্যাত্মিক শক্তি। ষষ্ঠ শ্রেণীর আধ্যাত্মিক শক্তি। এছাড়াও কয়েকটি চাষাবাদের ম্যানুয়াল রয়েছে। র্যাঙ্কটা কম মনে হচ্ছে না। এগুলো সবই অত্যন্ত দুর্লভ সম্পদ। সেগুলো একটা ভাঙা কাঠের বাক্সে এলোমেলোভাবে স্তূপ করে রাখা ছিল। উচ্চ, সত্যি একজন ওস্তাদ। হাজার বছরের পুরনো এক রাক্ষসের হৃদয়। ঝং মনে মনে দীর্ঘশ্বাস ফেল, বুঝতে পারল যে তার অনুমান সত্যিই সঠিক ছিল। আমি বাক্সটা তন্ন করে খুঁজে পঞ্চম শ্রেণীর ওষুধের 2টো বোতল পেলাম। এছাড়াও ষষ্ঠ শ্রেণীর আধ্যাত্মিক শক্তির সূচের একটি বান্ডিল ছিল। তিনি সিতু ইমিউয়ে আসেন। পদক্ষেপ নিতে চলেছি। কিন্তু সে হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। অসুখ শক্তি দূর করতে হলে সমস্ত পোশাক খুলে ফেলতে হবে। তবে পুরুষ ও মহিলাদের একে অপরকে স্পর্শ করা উচিত নয়। আর আমি তোমার প্রভু। যদি আমি তোমাকে দেখতাম। আমি দ্বিধা করলাম। সর্বোপরি এই জায়গাটা পৃথিবীর মতো নয়। নারীরা তাদের নিষ্পাপতাকে অত্যন্ত মূল্য দেয়া। সে তাকে বিয়ে করার জন্য জেদ করত শুধু এই কারণে যে মেয়েটি তার ছোট্ট পায়ে হাত দিয়েছিল। যদি আপনার দেখা শেষ হয়ে থাকে, তার মানে কি এই যে ভবিষ্যতে আমাকে তাদের দায়িত্ব নিতে হবে? না না, আমি বিষয়টি বিবেচনা করব। কিন্তু যদি আমি তোমাকে না বাঁচাই, বিপথে যাওয়া, অসুখ শক্তি দেহে প্রবেশ করে, এটা তোমাকে মেরে ফেলবে। আমি আমার ঘরে পায়চারি করছিলাম আর নিজের সাথে কথা বলছিলাম। সিটু মিউজিকের শরীরের ভিতরে হাজার বছরের পুরনো দৈত্য। তারা এতটাই উদ্বিগ্ন ছিল যে প্রায় লাফিয়ে পালিয়ে যাচ্ছিল। জীবন বেশি গুরুত্বপূর্ণ নাকি নিষ্পাপতা? এটা কি আদৌ বিবেচনা করার যোগ্য? পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি করে তাদের বাঁচাও। আর কোনো উপায় না থাকায়, এমনকি সেই প্রাচীন দৈত্যেরও কিছু যায় আসে না। সিটু ইমিউয়ের সম্মতিতে আত্মা লাশের সমুদ্রে বিলীন হয়ে যায়। সে ক্ষণিকের জন্য সিটু ইমিউয়ের শরীর নিয়ন্ত্রণ করেছিল। গুরু, এত চিন্তা করবেন না। আরে, আমি তোমাকে দোষ দেব না। সেটা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আপনি অচেতন নন। তা সত্ত্বেও, তাহলে আমি আপনার সম্মতি পেয়ে গেছি। এটা অভদ্রতা নয়। তারপর আমি কাজে লেগে পড়তে পারব। বিয়ে সিটু ইমিউয়ের শরীর সামান্য কেঁপে উঠল। প্রতিরোধ করতে চান। এমনকি তার মুখ থেকে বেরোনো শেষ কথাটিও। সবাই নীরব ছিল। প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অচেতন ছিলেন না। এইমাত্র কি ঘটল সে সম্পর্কে তারাও অবগত আছেন। আমার হাজার বছরের পুরনো রাক্ষসটাকে মেরে ফেলতে ইচ্ছে করছিল। তোমার শিক্ষক কিছুই দেখেননি। আমি এখন আপনাকে আকুপাঞ্চার দেব। একটি বাক্যের প্রতীকী ব্যাখ্যা। 10টিরও বেশি সূচ। সিটু ইমিউয়ে হঠাৎ পাশ ফিরে শুয়ে পড়ল। সে মুখভর্তি রক্ত মাটিতে থুতু ফেলে দিল। এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার ভালো শিষ্য, তুমি ঘুম থেকে ওঠার পর কয়েক সেকেন্ড চুপ করে থাকলে। সিচু ইয়েংইউ উপরের দিকে তাকাল। তার রক্তবর্ণ চোখ দুটি সীমাহীন ক্রোধে পরিপূর্ণ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা দমন করা হয়েছিল। যাওয়ার আগে সে মাত্র 2টি কথা বলেছিল। আমি খুব দ্রুতই ব্যাপারটা বুঝতে পারলাম। সে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে বাইরে চলে গেল। চিন্তা করো না, তোমার শিক্ষক কিছুই দেখেননি। তাড়াতাড়ি তোমার পোশাক পরে নাও। আপনাকে আরেকবার পরীক্ষা করে দেখি। আমি এইমাত্র বেরিয়ে এসেছিলাম। সিটু মিউজিক পুনরুদ্ধার করেছে। এর আধ্যাত্মিক চেতনা ইতিমধ্যেই লাশের সমুদ্রে প্রবেশ করেছে। হাজার বছরের পুরনো রাক্ষস। তুমি ধপ করে বসে পড়ার সাহস করো। প্রাচীন দৈত্যটি ইতিমধ্যেই মাটিতে হাঁটু গেড়ে বসেছিল।
এক মুহূর্ত দ্বিধা না করে, মিস, দয়া করে আমাকে ক্ষমা করুন। পরিস্থিতি সংকটজনক ছিল। বৃদ্ধবৃত্তটির এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কি অসহায় পদক্ষেপ। আমার মনে হয় তুমি এটা ইচ্ছাকৃতভাবে করেছ। ভেবো না যে তুমি কি করছো তা আমি জানি না। আমি তোমাকে সতর্ক করছি। আমার এবং মানুষের পক্ষে একসাথে থাকা অসম্ভব। যদি তুমি আবার আমার হয়ে কাজ করার সাহস করো, তোমার আত্মাকে ধ্বংস করো। পাথরের সমুদ্রের মধ্যে দিয়ে সিতু ইমিউয়ের গর্জন প্রতিধ্বনিত হল। প্রাচীন অসুরটি ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে উপর হয়ে পড়ে রইল। আমি নিঃশ্বাস নিতে সাহস পাচ্ছিলাম না। যুবতী ও বৃদ্ধা আপনার প্রতি অনুগত। একেবারেই অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনি তখন গুরুতর বিপদে ছিলেন। এই বৃদ্ধবৃত্তটি শুধু তোমার জীবন বাঁচাতে চায়। এই কারণেই তারা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। সহস্র বছরের পুরনো দৈত্যটির কণ্ঠস্বর সামান্য কেঁপে উঠল। এই মুহূর্তে সিতু ইমিউয়ের রাগের কথা সে ভালো করেই জানত। আমি এটা উপলব্ধি করছি যে আমার আচরণ সত্যিই কিছুটা বোকামি ছিল। সিতু ইমিউয়ে শীতলভাবে নাক দিয়ে শব্দ করল। অস্থায়ী প্রস্থান। চেতনার সমুদ্র পোশাকগুলো গুছিয়ে রাখল। তার মনের ক্রোধ দমন করা কঠিন ছিল। সে যতই বিষয়টি নিয়ে ভাবছিল ততই তার সন্দেহজনক বলে মনে হচ্ছিল। কিভাবে সে হঠাৎ করে অশুভ আত্মা দ্বারা আবিষ্ট হল? ওই বরফের খরগোশটির চেহারাটা খুব অদ্ভুত ছিল। চেন ফ্যানের পূর্ববর্তী পারফরম্যান্স। এতে তার সন্দেহ হলো যে চেন ফ্যান ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে। এটা শুধু তার সুযোগ নেওয়ার জন্য। সিতু ইমিউরে ক্ষোভে পূর্ণ ছিল। সে বিছানার কিনারায় বসল। আপনার হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করুন। নখগুলো হাতের তালুতে গেঁথে গিয়েছিল। এইমাত্র যা ঘটেছিল তা সে ভুলতে পারছিল না। বিশেষ করে চেন ফ্যানের সন্দেহ। এটা আমার হৃদয়ে আগাছার মতো বুনোভাবে বেড়ে উঠেছিল। আমি ঘরে ঢোকার পর সে আমার কাছে ব্যাখ্যা চাইছে। আমি অসহজভাবে দীর্ঘশ্বাস ফেললাম। নিং ইউয়ে তার শিক্ষকের জন্য অন্যায়ের শিকার হয়। ওই বরফের খরগোশটা আমি দৈবক্রমে পেয়েছিলাম। তোমার শিক্ষক হিসেবে আমি দেখতে পাচ্ছি যে তার আধ্যাত্মিক শক্তি অসাধারণ। এই কারণেই আমি ভাবছিলাম তোমার সাধনার উন্নতির জন্য তোমাকে এটা পরিমার্জন করতে দেব। যদি শিক্ষকের সত্যি অসৎ উদ্দেশ্য থাকে, যখন তুমি উন্নত হয়ে যাচ্ছ তখন তোমাকে বাঁচানোর চেষ্টা করে কি লাভ? সিতু ইমিজু হেসে উঠল। আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বাঁচাতে। আমার মনে হয় তুমি শুধু আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছো। আপনার বডি এবং আধ্যাত্মিক শক্তি, কে জানে তারা হয়তো প্রথম থেকেই প্রস্তুত ছিল। তারা ইচ্ছাকৃতভাবে আমার জন্য এই নাটকটি সাজিয়েছে। আমার শিষ্য, তুমি তোমার গুরুকে সত্যিই ভুল বুঝেছ। শান্ত হও। নিজের বিকাশের স্তর অনুভব করুন। যদিও সিতু ইমিউয়ের মনে অনেক সন্দেহ ছিল, কিন্তু আমাদের চেন ফ্যানের নির্দেশনা মেনে চলা উচিত। আপনার নিজের আধ্যাত্মিক শক্তির প্রবাহ নিয়ে আত্মদর্শন শুরু করুন। এই অনুভূতি। সে চোখ বড়বড় না করে পারল না। তিনি আবিষ্কার করলেন তার সাধনার স্তর প্রকৃতপক্ষে নবজাত আত্মা রাজ্যের ষষ্ঠ পর্যায়ে উন্নীত হয়েছিল। এটা কিভাবে সম্ভব? ওই বরফের খরগোশটি কোনো সাধারণ প্রাণী ছিল না। এটি অপরিমেয় আধ্যাত্মিক শক্তি ধারণকারী একটি প্রাণী। 100,000 বছর বয়সী তুষার খরগোশ। তোমার গুরু তোমাকে এটি পরিমার্জন করতে বলবেন। এর মূল উদ্দেশ্য ছিল আপনাকে আপনার সাধনার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করা। তবে এই তুষার খরগোশটির আধ্যাত্মিক শক্তি ছিল অত্যন্ত প্রবল, এবং এর মধ্যে পৈশাচিক শক্তির একটি আভাস রয়েছে। আমি আগে থেকে যে প্রস্তুতিগুলো নিয়েছিলাম সেগুলো না থাকলে তুমি এটা সহ্য করতে পারো না। প্রাচীন দৈত্যটি উপদেশ না দিয়ে পারল না। তরুণীটির শক্তি অপরিমেয়। তারা কিভাবে এমন জঘন্য পন্থা অবলম্বন করতে পারল? সে যা কিছু করেছিল, এই সব কিছু আপনার চাষের স্তর উন্নত করতে সাহায্য করবে। প্রাচীন অসুরটির কণ্ঠস্বর ক্রমশ নরম হয়ে এল। তাছাড়া তিনি তো শুরু থেকেই এটা বলেছিলেন। দুপুরে তোমাকে পরিমার্জন করতে দিই, রাতে যাদের স্পর্শ করা উচিত নয়। সিতু ইমিউয়ে 1000 বছরের পুরনো রাক্ষসটির দিকে হিংস্রভাবে তাকাল। স্যার, চুপ করুন। তুমি কে? ওই প্রাচীন দৈত্যটা অসহায়ভাবে মাথা নাড়ল। আর কোনো কথা নেই। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি ব্যাখ্যা করতে খুব অলস। লক্ষ্য অর্জিত হলেই চলবে। আমার শিষ্য, তুমি ভালোভাবে বিশ্রাম নাও। আমার এখনো কিছু কাজ বাকি আছে। সিতু ইমিউ কথা বলার আগেই চেন ফ্যান নিখোঁজ হয়ে গেছে। না, আমাকে তাকে পরীক্ষা করতে হবে। দেখা যাক পরিবারে আমাকে গ্রহণ করার পেছনে তার আসল উদ্দেশ্য কি। সিতু ইমিউয়ে গোপনে মন স্থির করল। রুমে ফিরে যান। আমি অত্যন্ত লোভনীয় একটি পোশাক খুঁজে পেলাম। ঝিনি পোকার ডানার মতো পাতলা অন্তর্বাস। তার লাবণ্যময় অবজবটি অস্পষ্টভাবে ফুটে উঠেছিল। একই সময়ে চিলে কোঠায় আমি আমার হাতে থাকা লাল দড়িটার দিকে তাকিয়েছিলাম। তার মুখ ঘৃণাপূর্ণ ছিল। কোনোভাবেই না, যদিও এই জিনিসটা তোমার শরীরকে প্রশিক্ষণ দিতে পারে। সত্যি এই সাজটা খুবই লজ্জাজনক। কয়েক মিনিট আগে আমি এইমাত্র আমার ঘরে ফিরলাম। হঠাৎ সিস্টেম নোটিফিকেশন বেজে উঠল। আযোজক, ব্লাড অ্যাপ্রেন্টিসশিপ সম্পন্ন করার জন্য আপনাকে অভিনন্দন। উপহার দেওয়ার কাজ। একটি পুরস্কারের শিকলের দড়ি। একটি ক্ষীণ আলোর সাথে আমার হাতে একটি দড়ি এসে পড়ল। শিকলের দড়িটি ঝলমলে লাল রঙের, জ্বলন্ত শিখার মতো চোখ ধাঁধানো। হাতে রাখা, নরম গহন। তবুও এর রয়েছে অসাধারণ সহনশীলতা। শুধু তাই নয়, এমনকি বাতাসে এর একটা হালকা সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল। এটা আমাকে অনিবার্যভাবে মনে করিয়ে দেয় কিছু অবর্ণনীয় প্রপ। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু শিকলের দড়িটার সাথে এক টুকরো কাগজ ছিল। এই বিবরণটি চেইন রোপের একটি সংক্ষিপ্ত পরিচিতি। শিকলের দড়িটি মানবদেহের চারপাশে জড়ানো হয়। আধ্যাত্মিক শক্তির ওঠানামা ব্যবহার করে। এটি মানবদেহের মাংসপেশি, হাড় ও ত্বককে প্রভাবিত করতে পারে। ব্যাপক প্রশিক্ষণ ও শক্তিশালীকরণের মধ্য দিয়ে যেতে হবে। মনে হচ্ছে এই শিকলের দড়িটা আসলেই একটা ভালো জিনিস। যদি ইমিউয়ে এটা ব্যবহার করত। ঠিক যখন ছবিটা আমার মনে ভেসে উঠল, হঠাৎ দরজায় টোকা পড়ল। এই মুহূর্তে সিতু ইমিউয়ে দরজার বাইরে দাঁড়িয়ে টোকা দিচ্ছিল। আমি শরীর শোধনকারী দড়িটা তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা খুলুন। যে মুহূর্তে আমি সিতু ইমিউয়েকে দেখেছি, আমি কিছুটা অবাক হয়েছিলাম। আমার চোখের সামনে থাকা সিতু ইমিউয়ে সাধারণের চেয়ে বেশ আলাদা ছিল। আকর্ষণীয় পোশাকটি আমাকে কিছুটা হতবাক করে দিয়েছিল। আমার শিষ্য, অনেক দেরি হয়ে গেছে। কি হয়েছে? আমি আমার দৃষ্টি স্থির রাখার যথাসাধ্য চেষ্টা করলাম। সিতু ইমিউয়ের মনোমুগ্ধকর অবয়ব উপেক্ষা করে। সিতু ইমিউয়ে আমার হাতে লাল সুতোটা দেখল। সে সামান্য ভ্রুকুটি না করে পারল না। সে মনে মনে ভাবল, কি লম্পট লোক। তবে সে দ্রুত তার বিতৃষ্ণা দমন করল। মাথাটা সামান্য কাত করে তার চোখে কৃত্রিম আকর্ষণের আভাস ফুটে উঠল। গুরুর সাধনা সফল হয়েছে। আমার হৃদয়ে আনন্দ। আমি ওই বরফের খরগোশটার ব্যাপারে আপনার সাথে আবার কথা বলতে চাই।
যদিও আমার একটু অদ্ভুত লাগছিল, কিন্তু সে তবুও সিতু ইমিউকে ঘরে ঢুকতে দেওয়ার জন্য একপাশে সরে দাঁড়াল। সিতু ইমিউ ঘরে প্রবেশ করার পর ইচ্ছাকৃতভাবে আমার চারপাশে হাঁটছে। বাতাসে একটি মৃদু সুগন্ধ ভেসে আসছিল। মাস্টার, তোমার কি মনে হয় যে তুষার খরগোশটির সত্যি এত দারুণ প্রভাব আছে? 1,00,000 বছর পুরনো তুষার খরগোশ, কিন্তু কেবল নবজাত আত্মা পর্যায়ের ব্যক্তিরাই এর মোকাবিলা করতে পারেন। সিতু ইমিউ মনে মনে চিন্তা করল। এখনো গম্ভীর হওয়ার ভান করছে। দেখা যাক তুমি এই অভিনয়টা কতক্ষণ চালিয়ে যেতে পারো। কিন্তু সে মাস্টার বলেই যাচ্ছিল, যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছ, এই চেইনটি আপনার পেশি ও ত্বককে শক্তিশালী করতে পারে। এটি আপনার শরীরকে সার্বিকভাবে চাঙ্গা করে তুলবে। সিতু ইমিউয়ে কিছুটা সংশয় নিয়ে শিকলের দড়িটা তুলে নিল। সাবধানে পরীক্ষা করুন। গুরু, আপনি কি চান? তুমি কি ইমিউকে দেখিয়ে দিতে পারবে কিভাবে এই শিকলের দড়িটি ব্যবহার করতে হয়? এই শিক্ষক এইমাত্র পেয়েছেন। এখনো পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা হয়নি। আমি সারা রাত ধরে এটা পড়ব। আগামীকাল আবার বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সিচু ইয়েনিউ অবজ্ঞাবোধ। মনে হচ্ছে চেন ফ্যান ধরা পড়ে গেছে। একটু হইচই করার পর ব্যায়ামের দড়িটা আলতো করে নামিয়ে দিন। তার ঠোঁটের কোণে একটি প্রায় অদৃশ্য হাসি ফুটে উঠল। যেহেতু গুরু এমনটা বলেছেন, তারপর ইমিউ তার মনিব মিনিউয়ের প্রদর্শনের জন্য অপেক্ষা করবে। তবে গুরু ইমিউকে হতাশ করতে পারবেন না। সিতু ইমিজু চলে যাওয়ার পর আমি টেবিলে বসলাম। তিনি মনোযোগ সহকারে শরীর পরিশুদ্ধির কৌশলটি অধ্যয়ন করলেন। আপনি এটা আমার শিষ্যকে কিভাবে দেবেন? পরের দিন সকালে আমি উঠে দাঁড়ালাম এবং পেশিগুলো টানটান করলাম। তারপর তারা সিতু ইমিউয়ের বাসভবনের দিকে রওনা দিল। সিতু ইমিউ এই সময় খুব ভোরে ঘুম থেকে উঠল। উঠোনে চাষাবাদ। সে চেন ফ্যানকে এগিয়ে আসতে দেখল। আমি কিছুটা অবাক হয়েছিলাম। গুরু, আপনি এত তাড়াতাড়ি এসে গেছেন। কিন্তু কি হয়েছিল? আমি হেসে চুপ করে রইলাম। তিনি দেহ পরিশোধনকারী ঈশ্বরকে বের করে আনলেন। সে সিতু ইমিউয়ের সামনে সেটা নাড়ালো। গুরু, চলুন শুরু করা যাক। সিতু ইমিজু হেসে উঠল। শেষ পর্যন্ত আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শারীরিক প্রশিক্ষণের জন্য দড়ি ব্যবহার করা যেতে পারে। তুমি কাকে বোকা বানাচ্ছ? কিন্তু সিতু ইমিউয়ে মোটেও চিন্তিত ছিল না। আত্মসমর্পণ। আমি দেখতে চাই চেন ফ্যান কি করার পরিকল্পনা করে। তার সাধনার স্তর ছিল নবজাত আত্মা রাজ্যের 6ষ্ঠ পর্যায়ে। তুমি কিসে ভয় পাও? চেন ফ্যানের ডান হাতটা সামান্য কেঁপে উঠল। দেহ পরিশোধনকারী রজ্জুটি যেন জীবন্ত হয়ে উঠেছিল। লাল আলোর রেখা রূপান্তরিত হল। মুহূর্তের মধ্যে সিতু ইমিউয়েকে বেঁধে ফেলা হলো। যে মুহূর্তে সিতু ইমিউয়ে সম্পূর্ণরূপে আবদ্ধ হয়েছিল, ক্রোধ বেড়ে গেল। তার কানে প্রাচীন অসুরের কণ্ঠস্বর বেজে উঠল। মিস, হটকারী সিদ্ধান্ত নেবেন না। অনুগ্রহ করে আপনার শরীরের ভেতরের পরিবর্তনগুলো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন। সিতু ইমিউয়ের সন্দেহের সাথে অন্তরের দিকে তাকাল। অবশ্যই আমি তা অনুভব করলাম। একটি মৃদু আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে নাড়িপথগুলো দিয়ে প্রবাহিত হচ্ছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি হাড়গুলোতে আলতো করে টোকা দিচ্ছে। আরও দৃঢ় হয়ে উঠুন। ত্বকের উপরিভাগ যেন ধীরে ধীরে একটি পাতলা ঢাল তৈরি হচ্ছে। গুরু, এই সিটু মিউজিক অবাক হয়ে চেন ফ্যানের দিকে তাকালো। কোনো শিক্ষক কি কখনো তোমার সাথে মিথ্যা বলবেন? শরীরকে পরিমার্জিত করার এই দড়িটি একটি সত্যিকারের অমূল্য সম্পদ। একই সময়ে সোর্ড এজের জ্যেষ্ঠ শিষ্য জোডি, সোর্ড পিক সম্প্রদায়ের বেশ কয়েকজন শিষ্য দ্বারা পরিবেষ্টিত। সিতু ইমিউয়ের উঠোনের দিকে হেঁটে যাওয়া। বড় ভাইয়ের পদক্ষেপ নেওয়ার সাথে সাথে সিতু ইমিজু, ওই মহিলা অবশ্যই আমার প্রতি তার আনুগত্য পরিবর্তন করবে। জিয়ানফেং সম্প্রদায়ের জ্যেষ্ঠ ভ্রাতা, সুদর্শন এবং আকর্ষণীয় স্বভাব। কোনো নারী বা নিজেকে সামলে রাখতে পারে? আমার চারপাশের প্রশংসাগুলো শুনছি। জোডির মুখে আত্মতৃপ্তির ভাব ফুটে উঠল। লোকচক্ষুর আড়ালে থাকুন। সিতু ইমিজু একজন মহিলা। এটা আমারই হওয়ার কথা ছিল। জোডি, চেন ফ্যান নিজেকে কি মনে করে? দলটি উঠোনটির ক্রমশ কাছে এগিয়ে গেল। গুরু, অনুগ্রহ করে আপনার শিষ্যকে মুক্তি দিন। ইমিউয়ে আর সহ্য করতে পারছিল না। সিতু ইমিউয়ের মিনতিভরা কণ্ঠস্বর তাদের কানে পৌঁছালো। যদিও অন্যরা সিতু ইমিউয়ের দয়ার জন্য আকুতি শুনতে পেল, সঙ্গে সঙ্গে তার চোখ দুটো বড় হয়ে গেল। চেন ফ্যান আসলে সিতু ইমিউয়ের সাথে এমন আচরণ করার সাহস দেখিয়েছিল। কিন্তু এটা কি তাদের সুবিধা করে দেয় না? জোডি অত্যন্ত আনন্দিত ছিল। হাত নেড়ে তিনি তার জিয়ানফেংয়ের কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে উঠোনে ছুটে ঢুকলেন। চেন ফান, তোমার এত সাহস? তার এত সাহস কি করে হয় যে সে তার শিষ্যের সাথে এমন দুর্ব্যবহার করে? রাগে জোডির চোখ বড় হয়ে গেল। সে আমার উপর চিৎকার করল। সামান্য ভ্রুকুটি, হাতের ইশারা নড়াচড়া, দেহ তাপায়নের ফলে সৃষ্ট আলো ধীরে ধীরে ম্লান হয়ে গেল। সিচু ইয়েনিউ মুক্তি পেয়েছে। সিতু ইমিউয়ে তার পোশাক সোজা করল। তার মুখে তখনও লালের আভা লেগেছিল। একই সময়ে হঠাৎ আমার হাত থেকে একটি তীব্র আঘাত বেরিয়ে এল, সোজা জোডির বুকে, একটি ভারী ধপাস শব্দের সাথে। জোডি তার বন্দুক উঁচিয়ে ধরে পিছু হটল। তার অনুচরেরা ছিল চতুর ও ক্ষিপ্র। তাড়াতাড়ি জোডিকে উঠতে সাহায্য করো। কেবল তখনই তিনি নিজের শরীরকে স্থিতিশীল করতে সক্ষম হলেন। কিয়াও সিজিয়াংয়ের শিষ্য হিসেবে আমাদের দেখা হলে আমাকে আঙ্কেল মাস্টার বলে ডাকবেন। দুটি চরিত্র জু চেন ফান, একমাত্র তোমারই আমাকে ওই নামে ডাকার অধিকার আছে। আমার কণ্ঠে আবেগের লেশমাত্র ছাড়াই, অত্যন্ত ঠান্ডা। জোডি প্রতিক্রিয়া দেখানোর আগেই আমার কণ্ঠস্বর আবার প্রতিধ্বনিত হল। আমিও আমার শিষ্য বর্তমানে অনুশীলন করছি। তোমার এই অনাহুত সফরের উদ্দেশ্য কি? জোডি বুকে হাত চেপে ধরে তাচ্ছিলের হাসি হাসল। আপনি কি এভাবেই চাষ করেন? সিতু ইমিউয়ে দয়া ভিক্ষা করছিল। আমরা এখন আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠ কর্মকর্তাকে খুঁজে বের করব। দেখা যাক এখন তুমি কিভাবে তর্ক করার চেষ্টা করো। যদিও বাকিরা সোজা আইন প্রযোগকারী সংস্থার হলে ঢুকে পড়ল। পথ ধরে সে চেন ফ্যানের অপকর্মগুলো অন্য শিষ্যদের কাছে ছড়িয়ে দিতেও বলেনি। এটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল। আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠ কর্মকর্তাটি জোডির অতিরঞ্জিত বর্ণনা শুনলেন। সে সঙ্গে সঙ্গে ভ্রুকুটি করল। চেন ফ্যানের প্রতি তার বরাবরই ভালো ধারণা ছিল। আমার মনে হয়েছিল যে যদিও তার আচরণ কিছুটা অদ্ভুত ছিল, কিন্তু এর জন্য এমন জঘন্য কাজ করা উচিত নয়। তবে জোডি অত্যন্ত দৃঢ়তার সাথে কথা বলল। অন্যান্য শিষ্যরাও সাক্ষ্য দিয়েছিলেন। সে শুধু হাত গুটিয়ে বসে থাকতে পারত না। তাছাড়া যদি এই বিষয়টি যথাযথভাবে সামলানো না হয়, এর ফলে অভ্যন্তরীণ সংঘাত অনিবার্যভাবে আরও বাড়বে। আইন প্রযোগের দায়িত্বে থাকা প্রবীণ ব্যক্তিটি আইন প্রযোগকারী শিষ্যদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তারা এক বিশাল শোভাযাত্রা করে সিটু মিউজিকের প্রাঙ্গণের দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে সিটু ইউয়ে তার শরীর প্রসারিত করছিল। মধ্যরেখার পরিবর্তন অনুভব করা। গুরু, আপনার শরীর পরিশুদ্ধ করার কৌশলটি সত্যি অলৌকিক। যদিও এইমাত্র একটু ব্যথা করল,
কিন্তু আমি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনুভব করছি। ঠিক তখনই আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠ সদস্যরা ও অন্যরা জোর করে ভেতরে ঢুকে পড়লেন। সাথে সাথে জোডি সিতু ইনিউয়েকে দেখল। শুধু যত্ন নেওয়ার ভান করো। চাঁদের প্রতিবিম্ব মেয়ে, ভয় পেজো না। আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। এই চেন ফান আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একটি আইন প্রযোগকারী হল আছে। জোডি মোটেও চিন্তিত ছিল না। আমি আবার তার গায়ে হাত দেওয়ার সাহস করি। অত্যন্ত অহংকারী। কিন্তু তারা সম্প্রদায়ের জ্যেষ্ঠতার কথা ভুলে গিয়েছিল। পদমর্যাদাক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠ সদস্যটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। সিতু ইমিউরে ভ্রুকুটি করল। জোডি এবং অন্যদের দিকে তাকিয়ে আমার হৃদয় অসন্তোষে পূর্ণ। জোডি, তুমি এসব আজেবাজে কথা বলছো? গুরু আমাকে চাষাবাদে সাহায্য করছেন। তোমার কোনো চোখ তাকে অন্যায় করতে দেখেছে? জোডি হতবাক হয়ে গেল। সে আশা করেনি যে সিতু ইমিউয়ে এমনটা বলবে। চাঁদের প্রতিবিম্ব মেয়ে, আমরা এইমাত্র তোমাকে করুণা ভিক্ষা করতে শুনলাম। এটা তো সেই অংশ নয় যেখানে সে তোমার সাথে অন্যায় করছে। সিতু ইমিউয়ের মুখ সামান্য লাল হয়ে উঠল। তুমি কি জানো? এই দেহ পরিশোধনকারী দেবতা এই প্রক্রিয়ার মাধ্যমে আমার দেহকে পরিমার্জিত করছেন। কিছু ব্যথা স্বাভাবিক। ওটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। এটা দয়ার জন্য কোনো মিনতি ছিল না। আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ ব্যক্তিটি সিতু ইমিউয়ের কথা শুনলেন। তার মুখটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। জোডি, তুমি এটাই বর্ণনা করছো? তুমি খুব হটকারী আচরণ করেছ। তুমি কি করে অন্যদের স্বাভাবিক চাষাবাদে ব্যাঘাত ঘটানোর সাহস করো? কোনো অপরাধের শাস্তি হওয়া উচিত। জোডির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাড়াহুড়ো করে আত্মরক্ষা করা। বয়োজ্যেষ্ঠগণ, আমরাও সেই শব্দ শুনেছি। আমি এসেছিলাম কারণ আমার মনে হয়েছিল ইমিউ বিপদে আছে। এসবই একটি ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি। তোমার অবিবেচক আচরণ সবার সময় নষ্ট করেছে এবং প্রায় একজন নিরপরাধ ব্যক্তির প্রতি অবিচার করেছিলেন। আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ সদস্যটি শীতলভাবে নাক দিয়ে শব্দ করলেন। আমার প্রতি জোডির বিদ্বেষ আরও গভীর হল। তার মনে হয় আজ যা কিছু ঘটেছে তার সবকিছুর কারণ আমি। এ কারণেই সে এতটা লজ্জিত হয়েছিল। সে আমার দিকে হিংস্রভাবে তাকালো। গুরুজন, আমি ভুল করেছিলাম। আমার এতটা হটকারী কাজ করা উচিত হয়নি। আমি ফিরে গিয়ে শাস্তি ভোগ করব। প্রস্থানরত মূর্তিগুলোকে পর্যবেক্ষণ করা। হঠাৎ আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। এই লোকেরা আমার ইউনফেংয়ে অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে। যদি কেউ আমার ভালো শিক্ষান বিষকে স্নান করতে দেখে ফেলে, সেটা তো ভয়াবহ হবে। ইউনফেংয়ের নিরাপত্তা একটি বড় সমস্যা। চিন্তা করার সময় হঠাৎ একটি সিস্টেম নোটিফিকেশন সাউন্ড বেজে উঠল। আজকের নোনা মাছের কাজটি সম্পন্ন হয়েছে। বিশেষ পুরস্কার হিসেবে 1 লক্ষ বছর পুরনো একটি হেলহাউন্ড প্রদান করা হবে। শব্দটা সবেমাত্র পড়ে গিয়েছিল। একটি ছোট এবং সুন্দর কুকুরছানা আমার সামনে আবির্ভূত হও। এটা দেখামাত্র আমার চোখ তৎক্ষণাৎ বড় হয়ে গেল। সিস্টেম, এদিকে বেরিয়ে এসো। তুমি এই ছোট্ট কুকুরছানাটাকে 1 লক্ষ বছরের পুরনো নরকের কুকুর বলছো? সিস্টেমটি মোটেও সাড়া দেয়নি। যেন এটা নীরবে আমার সন্দেহগুলোকে উপহাস করছিল। ছোট্ট কুকুরছানাটা যেন আমার সংশয়টা বুঝতে পেরেছিল। ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করল। আমার দিকে হাঁটতে থাকো। তার প্রতিটি পদক্ষেপে তার আভা আরও শক্তিশালী হয়ে উঠল। আসল সুন্দর চেহারা ধীরে ধীরে বদলে গেল। দেহটি প্রসারিত হতে শুরু করল। পেশি টান। তার চোখে এক তীক্ষ্ণ ঝিলিক ফুটে উঠল। এর মুখ থেকে ক্ষীণভাবে একটা নিচু কর্কশ গর্জন ভেসে আসছিল। মাত্র কয়েক নিঃশ্বাসে সে এক নিষ্পাপ ছোট্ট কুকুরছানা হিসেবে শুরু করেছিল। এটি একটি মহিমান্বিত রূপ ধারণ করল। বিশাল হিংস্র কুকুর। এর শরীর থেকে একটি হিমশীতল কালো কুয়াশা নির্গত হচ্ছিল। এটা দেখে আমি চমকে উঠলাম। আমি কখনো ভাবিনি এই ছোট্ট প্রাণীটা আসলে এতটা হিংস্র একটা কুকুর হবে। আমি লক্ষ্য করলাম যে নর কুকুরটা আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। বিনা দ্বিধায় আমি সজোরে নামিয়ে দিলাম। এটা সরাসরি তার মাথায় আঘাত করল। এই তো কিছুক্ষণ আগেও যে নর কুকুরটা ছিল, তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে গেল। সে টলতে টলতে কয়েক পা এগোল। এমনকি তার চোখে অভিযোগের আভাসও দেখা গেল। তারপর এটি আবার একটি ছোট্ট কুকুরছানা রূপান্তরিত হল। এটা গমিয়ে উঠল আর আমার পায়ে গা ঘষতে লাগল। যেন সে অভিযোগ করছিল যে আমি তাকে খুব জোরে মেরেছি। আমি অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেললাম। নিচু হয়ে কুকুরছানাটাকে তুলে নেওয়ার জন্য প্রস্তুত হও। এই মুহূর্তে কুকুরছানাটি আবার তার নরক কুকুরের রূপে রূপান্তরিত হল। এক জায়গায় ঘুরে দাঁড়ান। তার দৃষ্টি ছিল শীতল এবং দূরত্বের দিকে স্থির। আমি প্রতিক্রিয়া দেখানোর আগেই নরক কুকুরটা শো শো শব্দে বেরিয়ে গেল। আমার কেমন যেন মনে হচ্ছিল কিছু একটা ভুল হয়েছে। সে অনুসরণ করল। বেশি দিন নয়, হিংস্র কুকুরটা একটি নির্জন উপত্যকার প্রবেশপথে থামল। সেখানে রাজকীয়ভাবে দাঁড়িয়ে তারা উপত্যকার গতিবিধি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছিল। মাঝে মাঝে তার গলা থেকে একটা চাপা গর্জন বেরিয়ে আসছিল। আমি ভাবছিলাম, এই নরকের কুকুরটা আবার কি করছে? হঠাৎ উপত্যকা থেকে পরপর কয়েকটি সশব্দ পদশব্দ শোনা যাচ্ছিল। ভালো করে দেখুন। দেখা গেল সে জোডি। ওই লোকটি সোর্ড পিকের বেশ কয়েকজন শিষ্যকে নেতৃত্ব দিচ্ছিল। ওরা এইভাবে চুপি চুপি ঘোরাঘুরি করছে। মাস্টারের কি হলো? ঠিক তখনই আমার পেছন থেকে সিতু ইনিউয়ের কণ্ঠস্বর ভেসে এলো। আমি এমনি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই। এই ছোট্ট কুকুরছানাটা কোথা থেকে এলো? কি সুন্দর! নরকুকুরটা হঠাৎ করেই কোথা থেকে যেন আবির্ভূত হলো। এটি আবার কুকুরের ছানার রূপ ধারণ করল। সিতু ইমিজু তাদের চোখ সঙ্গে সঙ্গে ছোট্ট কুকুরছানাটির দিকে আকৃষ্ট হল। সে উবু হয়ে বসল। আলতো করে হাত বাড়িয়ে এটিকে স্পর্শ করুন। কুকুরছানাটিকে অপরিচিতদের দেখে ভীত মনে হচ্ছিল না। আনন্দে লেজ নাচছে এর নরম ছোট্ট নাক দিয়ে। সে সিতু ইমিউয়ের পায়ে শুকে দেখল। আমার কি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত? সিতু মিউজিক জেগে উঠল। এটা আমার পিঠে আটকে গিয়েছিল। চেন ফ্যানের কাঁধ আলতো করে মালিশ করা। অর্কিডের মতো সুন্দর জেড পাথরের হাত। সুবাসটা লোভনীয়। আমি ভ্রুকুটি করলাম। সিতু মিউজিকের হাতটি আলতো করে সরিয়ে দিন। আমার শিষ্য, আমি তোমার কৃতজ্ঞতার কদর করি। তোমার শিক্ষক হিসেবে আমি শুধু এইটুকুই আশা করি যে তুমি অধ্যবসায়ের সাথে সাধনা করতে পারবে। এটা নিয়ে বেশি চিন্তা করো না। সিতু ইমিউ কিছুটা অবাক হয়েছিল। একজন প্রকৃত ভদ্রলোক। সে বিশ্বাস করত না যে একজন সৎ ব্যক্তিও তার আকর্ষণ এড়ানো অসম্ভব। সে কি সুন্দরী নয়? গুরু, আপনি কি চান না যে আপনার শিষ্য আপনাকে ধন্যবাদ দিক? সিতু ইমিউয়ের চোখ কুয়াশাচ্ছন্ন আলো চিকচিক করে উঠল। সে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো।
কিন্তু তার বদলে আমার মন পরিষ্কার হয়ে গেল। এমনকি কিছুটা কল্পনাও। যখন পৃথিবীতে আমি প্রায় শপিং মলে যাই, সে এর মধ্যে অসংখ্য প্রেমের সম্পর্কে জড়িয়েছে। সিতু ইমিউয়ের ছোটখাটো চালাকি তার কাছে কিছুই না। ইমিউয়ে তোমাকে কেবল তার শিষ্য হিসেবেই গণ্য করে। যদি তোমার কার্যকলাপের কথা জানাজানি হয়ে যায়, আপনার খ্যাতির ক্ষতি। একথা শুনে সিতু ইমিউয়ে হতবাক হয়ে গেল। চেন ফ্যান আসলেই ধূর্ত। ঠিক যখন সে আরও অনুসন্ধান করতে যাচ্ছিল, হঠাৎ এটা আবার চেন ফ্যানের হাতের চেইনে এসে পড়ল। এই দেখে আমি তার দৃষ্টি অনুসরণ করলাম। আমার মুখ লাল হয়ে উঠল। অস্বস্তি কমাতে হালকা কাশি। প্রভু, এই দড়ি, এই শিকলের দড়ি, এটা তোমার শিক্ষক বিশেষভাবে তোমার জন্য খুঁজে বের করেছিলেন। প্রিয়, তোমার সাধনা এখন সফল হয়েছে। ভিত্তিটিকে এখনো মজবুত করতে হবে। তিনি সিতু ইমিউয়ের বিরুদ্ধে ঘষতে থাকেন। অবশেষে সে সিতু ইমিউয়ের বাহু ধরে নিজেকে সঁপে দিল। চোখ কুচকে দেখে মনে হচ্ছিল সে ব্যাপারটা বেশ উপভোগ করছে। সিতু ইমিউয়ের কুকুরছানাটির সাথে স্নেহপূর্ণ আচরণ দেখে আমি অসহায়ভাবে হাসলাম। অপ্রত্যাশিত, আমার সামনে এই ছোট্ট প্রাণীটাকে বেশ হিংস্র দেখাচ্ছিল। সিতু ইমিউকে এত ভালো আচরণ করতে দেখে আমি এইমাত্র এই ছোট্ট প্রাণীটিকে দেখলাম। আমি শুধু তার সাথে দেখা করতে এসেছি। তুমি এটা কতটা পছন্দ করো তা দেখে এখন থেকে তুমি এর যত্ন নিতে পারো। আমি যখন কথা বলছিলাম, উপত্যকার দিকে ফিরে তাকালে জডি এবং সেই কয়েকজন তরবারি পাগল শিষ্য আমার টের পাওয়ার আগেই ওরা নিঃশব্দে সরে পড়েছে। সিতু ইমিজু উচ্ছ্বসিত ছিল। সত্যিই গুরু, দারুণ। আমি অবশ্যই তার ভালোভাবে যত্ন নেব। কথা বলতে বলতে সে কুকুরছানাটিকে শক্ত করে জড়িয়ে ধরল। তার মুখে আনন্দের হাসি ছড়িয়ে পড়ল, ঠিক পাশের বাড়ির আর 10টা সাধারণ মেয়ের মতোই। সিতু ইমিউয়ের দিকে তাকিয়ে সামনে হাঁটছে। আমার মুখে স্বস্তির ছাপ দেখা গেল। নরকুকুর দ্বারা সুরক্ষিত। নিন ইউ ঠিক থাকতে হবে। ইউনফেং পর্বতের পেছন থেকে পিছু হটার পর জডি প্রচণ্ড রেগে গিয়েছিল। তিনি তার পাশে থাকা জিয়ানফেং শিষ্যদের উচ্চস্বরে প্রশ্ন করলেন, ফাংহু, তুমি কি বলনি? ওরা নিশ্চয়ই ইউনফেংয়ের পেছনে পাহাড়ে যাবে না, তাই না? কি হচ্ছে? বড় ভাই, আমি কখনো ভাবিনি এমনটা হবে। কিন্তু আমার অন্য পরিকল্পনা আছে। এটা নিশ্চিতভাবেই চেন ফ্যানের ধ্বংস ডেকে আনবে। জডির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আগ্রহের এক ঝলক। এ ব্যাপারে আমাকে বলুন। আমি কয়েকদিন আগে পাহাড় থেকে নেমে এসেছি। আমি এমন একটি জায়গা খুঁজে পেলাম যেখানে পৈশাচিক শক্তির আভাস ছিল। আমরা গিয়ে এই পৈশাচিক শক্তির চিহ্ন খুঁজে বের করতে পারি। এটি ক্লাউড প্যাভিলিয়নে রাখুন। সেই সময় জডির চোখ দুটো কেঁপে উঠল। সো জিয়াও দুষ্টুমি ভরা হাসি হাসল। তাই তো, এটা অবশ্যই একটা ভালো ধারণা। যতক্ষণ আমরা ক্লাউড প্যাভিলিয়নে শয়তানি শক্তি প্রবেশ করাবো। চেন ফ্যান প্রভাবিত না হলেও বিষয়টি এখনো অস্পষ্ট। যদি সে রাক্ষসে পরিণত হয়, তাহলে আপনি আমাদের দোষ দিতে পারেন না। এখনই পদক্ষেপ নিন। আজ রাতে তাকে মেরে ফেলার চেষ্টা করো। রাত নেমে এসেছিল। আমি অনেক আগে আসক্ত হয়ে পড়েছিলাম। আমি ঘুমিয়ে পড়লাম। সিতু ইমিউয়ে ক্ষণিকের জন্য তার চেতনার সাগরে প্রবেশ করল। সে গোপনে দানব সম্রাটের 9টি রূপান্তরের সাধনা করছিল। পুরো মেঘে ঢাকা চূড়াটি শান্ত ছিল। ইউনফেং পর্বতের পাদদেশে সেতুর নিচে অপেক্ষা করছি। অথবা বেশি দিন নয়। তারা একটি ছোট স্বচ্ছ বোতলও এনেছিল। বোতলের ভিতরে চারপাশে কালো কুয়াশার একটি মেঘ প্রচণ্ড বেগে আছড়ে পড়ছিল। মনে হচ্ছিল যেন এটা ফেটে বেরিয়ে আসবে। বড় ভাইয়ের রাক্ষস গোষ্ঠীটা একটু ঝামেলাপূর্ণ। তাকে পরাজিত করার জন্য আমরা একজোট হয়েছিলাম। আমার সহশিষ্যরা সকলেই আত্মত্যাগ করেছিলেন। সৌভাগ্যবশত আমি মরিয়া হয়ে অব্দক্ত বোঝাপড়ার এক চিলতে অংশটুকু বাঁচিয়ে রেখেছিলাম। চেন ফ্যাংকে হত্যা করার জন্য এটাই যথেষ্ট হওয়া উচিত। এই কথা শুনে জডি ব্রঙ্কুটি, তার চোখে উদ্বেগের ঝলক দেখা গেল। কিন্তু দ্রুতই তার জায়গায় নির্মমতা চলে এলো। বলিদান করা ছোট ভাই। সবকিছু চেন ফ্যানের কারণেই। আপনি এখন আইন প্রযোগকারী সংস্থার হলে প্রবেশ করবেন। ইউনফেং চূড়ায় দানবীয় শক্তি আবিষ্কৃত হওয়ার সাথে সাথেই অবিলম্বে ভিতরে প্রবেশ করুন। আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠদের নেতৃত্ব দিন। কিভাবে এটা বলতে হয় আমার তোমাকে শেখানোর দরকার নেই, তাই না? ফ্যাং হু জবাব দিল। ঘুরে দাঁড়িয়ে সে আইন প্রযোগকারী সংস্থার হলের দিকে দ্রুতগতিতে ছুটে গেল। ফাং হুকে চলে যেতে দেখার পর জডি তার দৃষ্টি হাতে থাকা পৈশাচিক শক্তিপূর্ণ বোতলটির দিকে গেল। তার ঠোঁটে একটি অশুভ হাসি খেলে গেল। ভাই ইউনের দিকে শয়তানি শক্তিকে সুনির্দিষ্টভাবে পরিচালিত করার প্রস্তুতি। চেন ফান, তোমার শেষ সময় আসন্ন। একই সময়ে ক্লাউড প্যাভিলিয়নে কবিতাটি বর্ণনা করে মেঘে ঢাকা চূড়ায় আমাদের দুজনের মধ্যে কি ঘটেছিল। একেবারেই কোনো পার্থক্য নেই। ছোট্ট কুকুরছানাটি যেটি মূলত সিটু মিউজিকের পায়ের কাছে শুয়েছিল। কিন্তু হঠাৎ সে মাথা তুলল। তার চোখে এক হিংস্র দীপ্তি ফুটে উঠল। পেছনের পাহাড়ের দিকে তাকিয়ে তারপর মাথা ঘোরালো। সিতু ইমিউয়ের দিকে তাকিয়ে যারা চাষ করছিল। সে নিঃশব্দে তার শরীরটা নাড়ালো। শিষ্যের সেই বাসস্থান ত্যাগ করার পর যেখানে সিতু ইমিউয়ে অবস্থিত ছিল, পাগলের মতো দৌড়ানো। সে পাহাড়ের পেছনের দিকে দৌড়ে গেল। সে অত্যন্ত দ্রুত দৌড়ালো, প্রায় এক মুহূর্তে। এরপর আমরা ইউনফেংয়ের পেছনের পাহাড়টি অতিক্রম করলাম। আমার অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর। এমনকি স্বপ্নেও আপনি বাইরের পরিস্থিতিও অস্পষ্টভাবে অনুভব করতে পারেন। হঠাৎ চোখ খুল। ছাদের দিকে তাকিয়ে আছে। তারা জডির আকৃতিটি লক্ষ্য করল। হেলহাউন্ড ছায়ের মধ্যে আছে। জডির শব্দের দিক। তার ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠল। এই মুহূর্তে জডি এবং সারবেরাস কুকুরছানা রূপে পাহাড়ের পেছনের পথে আমাদের দেখা হয়েছিল। জডি হতবাক হয়ে গেল। এই ছোট্ট কুকুরছানাটি সম্পর্কে আমার একটি অস্পষ্ট ধারণা আছে। মনে হচ্ছে দিনের বেলা, যেটা সিতু ইমিউয়ে তার বাহুতে ধরে রেখেছিল। এমনকি একটা ছোট্ট কুকুরও আমার পথ আটকানোর সাহস করে। এই আপাত দৃষ্টিতে দুর্বল ছোট্ট কুকুরছানাটিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছিল। এটা মনে রাখুন। ধরে নিন সে হঠাৎ করে বেরিয়ে এসে ঝামেলা পাকালো। তবে কুকুরছানাটি পিছু হটেনি। সে ঝুঁকে পড়ল। তার গলা থেকে একটা চাপা গর্জন বেরিয়ে এল। তার চোখ জডির হাতে থাকা জাদুর বোতলটির দিকে স্থির ছিল। যেন তারা জানত ভেতরে অত্যন্ত বিপজ্জনক কিছু আছে। কুকুরছানাটি পিছু হটার কোনো লক্ষণ না দেখানো জডি রাগ সে পাতুলে কুকুরছানাটাকে লাথি মারল। আমার পথ থেকে সরে যাও। তার লাথিটা বেশ জোরালো ছিল। খারাপ না। এই মুহূর্তে কুকুরছানাটি পিছু হটেনি। সে এমনকি হঠাৎ লাফিয়ে উঠল। তাদের আদি নিরীহ চেহারা এখন এক হিংস্র ও ভয়ঙ্কর রূপে পরিবর্তিত হয়েছে। মুহূর্তের মধ্যে একটি নরকুকুরের রূপ ধারণ করে।
নরকুকুরটির হা করা মুখ খুলে গেল। জডি তার দিকে যে পাটা লাথি মেরেছিল সে সেটা কামড়ে ছিঁড়ে ফেলতে যাচ্ছিল। এই দৃশ্য দেখে জডি দ্রুত তার পা সরিয়ে নিল। হতবাক! শয়তানি শক্তি ধারণকারী বোতলটি দুর্ঘটনাক্রমে পিছলে পড়ে গেল। মুহূর্তের মধ্যে বোতলের ভেতরের কালো কুয়াশাটা সজোরে বেরিয়ে এল। বাঁধনমুক্ত বুনো ঘোড়ার মতো তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। জডি আতঙ্কিত হয়ে পড়েছিল। সে আশা করেনি যে ঘটনাগুলো এভাবে ঘটবে। একই সময়ে পরিবর্তনগুলি, আধ্যাত্মিক শক্তি দিয়ে নির্গত হওয়া পৈশাচিক শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। কিন্তু একবার সেই পৈশাচিক শক্তি নির্গত হলে তখন তারা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সব দিকে অবাধে ছড়িয়ে পড়ছে। আমি ক্লাউড প্যাভিলিয়নের ভেতরে পৈশাচিক শক্তির ওঠানামা অনুভব করলাম। সে সঙ্গে সঙ্গে উঠে বাইরে দৌড়ে গেল। কিছু একটা ভুল হয়েছে। জডি অসহায়ভাবে দেখল পৈশাচিক শক্তি এক উন্মত্ত জোয়ারের মতো গর্জে উঠছে। ছড়াতে থাকুন। আমার মনের ভয়টা মুহূর্তে বহুগুণ বেড়ে গেল। সে জানত একবার এই অনিয়ন্ত্রিত পৈশাচিক শক্তি ছড়িয়ে পড়লে সে নিজেও এক শোচনীয় পরিস্থিতিতে আটকা পড়বে। তার আত্মরক্ষার সহজাত প্রবৃত্তি তাকে চেনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার যেকোনো চিন্তা অগ্রাহ্য করতে বাধ্য করেছিল। যখনই সে ঘুরে দাঁড়াচ্ছিল তার এই আরও বিপজ্জনক জায়গাটা থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছিল। তবে নিশ্চিত পৈশাচিক শক্তিটির যেন নিজস্ব চেতনা ছিল। এটা ছায়ার মতো জডির দিকে এগিয়ে গেল। জডি তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করল। তবে তা অসুর শক্তির ক্ষয়কে থামাতে পারেনি। এক মুহূর্তের মধ্যে তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। তার দেহ ঘন কালো দানবীয় শক্তিতে আবিত ছিল। তার সমগ্র সত্তা অশুভ ও হিংস্র হয়ে উঠল। ইতিমধ্যে দানবীয় রূপ দেওয়া হয়েছে। কলুষিত হওয়ার পর জডি গর্জন করে উঠল। তার টকটকে লাল চোখ দুটি কুকুরছানাটির উপর একদৃষ্টে নিবদ্ধ ছিল। তিনি এক শক্তিশালী প্রভাব বিস্তার করেছিলেন। নরকুকুরের উপর ঝাঁপিয়ে পড়ো। নরকুকুরগুলো নির্ভীক ছিল। তার শরীর মুহূর্তের মধ্যে ফুলে মূল আকারের চেয়ে কয়েক গুণ বড় হয়ে গেল। এটি নরকুকুর হিসেবে তার আসল রূপ সম্পূর্ণরূপে ফিরে পেয়েছে। এর বিশাল দেহ থেকে এক শক্তিশালী আভা বিচ্ছুরিত হচ্ছিল। তার রক্তিম মুখ গহ্বর খুলে তা থেকে জ্বলন্ত অগ্নিশিখা নির্গত হল। তাৎক্ষণিকভাবে জডির আক্রমণ প্রতিহত করা হল। সেই মুহূর্তে আমি পেছনের পাহাড়ের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলাম। আমি অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম, ভালোভাবেই জেনে যে যদি এই পৈশাচিক শক্তি ছড়িয়ে পড়ে সমগ্র ইউনফেং সম্প্রদায় এমনকি সর্বোচ্চ সম্প্রদায়ও বিপর্যয়ে নিমজ্জিত হবে। আবিষ্ট জডি হঠাৎ মাথা তুলল। তার চোখে একটি অদ্ভুত লাল আলো জ্বলে উঠল। সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার ঝলকানি দেখা গেল। এটা কালো বিদ্যুতের ঝলকের মতো আমার দিকে ছুটে এল। গতিটা বিস্ময়কর। অবহেলা করার সাহস নেই। আমি দ্রুত আমার দেহের ভেতরের আধ্যাত্মিক শক্তিকে একত্রিত করে মুক্ত করলাম। একটার পর একটা মন্ত্র ধারালো তলোয়ারের মতো জডির দিকে ছুটে গেল। জডি রাক্ষসে পরিণত হওয়ার পর এই হামলাগুলো নিয়ে তারা উদাসীন বলে মনে হচ্ছে। সে আমার দিকে ছুটে আসতেই থাকল, যেন আমাকে শুধু টুকরো টুকরো করে ফেলছে। তবেই অন্তরের পৈশাচিক প্রকৃতিকে দমন করা সম্ভব। এ দেখে আমার মুখভাব গম্ভীর হয়ে গেল। এটা জেনে যে জডি এভাবে আর চালিয়ে যেতে পারবে না। অন্যথায় এর পরিণতি হবে অকল্পনীয়। স্টোরেজ রিং থেকে দ্রুত একটি সূক্ষ্ম জেড লকেট বের করুন। জেড পাথরের লকেটটিতে প্রাচীন রুন লিপি খোদাই করা আছে। এটি থেকে একটি ক্ষীণ আভা নির্গত হয়। বাতাসে একটি সুন্দর বৃত্তচাপ আঁকার পর আঘাতটা ঠিক জডির বুকে গিয়ে লাগল। জডির দেহ এখনো যেন কোনো বিশাল বস্তুর আঘাতে বিদ্ধ হয়েছে। সেই মুহূর্তে নরকুকুরটা তাকে চেপে ধরল। আমাকে যেতে দাও। শয়তানে পরিণত জডি গর্জন। কিন্তু তা নরকুকুরটিকে বিন্দুমাত্র নাড়াতে পারল না। নরকুকুরের হা করা মুখের ভিতরে এটি এক ঝলমলে সবুজ আলো নিয়ে বেরিয়ে এল। বাতাসের দৃশ্যমান স্রোত দেখা গেল। ধোয়ার মতো কালো কুয়াশা দ্রুত তার মুখে শোষিত হয়ে গেল। সময়ের সাথে সাথে হেলহাউন্ডটিকে ঘিরে থাকা কালো কুয়াশা ক্রমশ ঘন হয়ে উঠল। তার চোখ এটি ভুতুড়ে সবুজ আর ঘোর কালোর মিশ্রণে এক রঙে ঝলমল করছিল। জডির শরীর থেকে অসূরীয় শক্তি ক্রমাগত বেরিয়ে যাচ্ছিল। তার শ্বাস ক্রমশ ক্ষীণ হয়ে এল। তার চোখের উন্মত্ততা থেকে স্বচ্ছতার লেশমাত্র মিলিয়ে গেল। মনে হচ্ছে ফিরে আসার চেষ্টা করছে। ঠিক তখনই বাতাস থেকে শো শো শব্দ এল। আমি মাথা তুললাম। যেদিক থেকে শব্দটা এসেছে সেদিকে তাকান। একজন বৃদ্ধ শিষ্যদের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এটা দ্রুত আমার সামনে এসে পড়ল। বৃদ্ধ লোকটির মুখটা পাতলা ছিল, তবু এর মধ্যে এমন এক কর্তৃত্বের ভাব রয়েছে যা রাগ ছাড়াই সম্মান আদায় করে নেয়। তার সাধনার স্তর অপরিমেয়। গাঢ় কালো পোশাক পরা। তার ঘন রূপালী চুল পরিপাটি করে পেছনে বাঁধা ছিল। তার চোখ দুটি ছিল গভীর ও অতস্পর্শী। মনে হয় এটি পৃথিবীর সমস্ত ভালোমন্দের আড়ালেও দেখতে পায়। এই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন সর্বোচ্চ সম্প্রদায়ের প্রযোগকারী হলেন প্রবীণ মইওয়ান। প্রবীণ মইওয়ানের দৃষ্টি ছিল শীতল ও কঠোর। এখানে ঠিক কি ঘটেছিল? কণ্ঠস্বরটি গভীর ও মধুর ছিল, উপত্যকায় প্রতিধ্বনিত হওয়া এক জোরালো ঘণ্টার মতো। শব্দটা শুনে সবার কান ঝনঝন করে উঠল। আমি কথা বলার আগেই ফাং হুয়োর সাহায্যে জডি জ্ঞান ফিরে পেল। তিনি দ্রুত আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ সদস্যের দিকে এগিয়ে গেলেন। এল্ডার চেন ফ্যান, তুমি যদি আরেকটু দেরিতে আসতে তাহলে সে পৈশাচিক সাধনা চর্চা করত। শিষ্যটির এক মারাত্মক পরিণতি আসন্ন। ফ্যাং অথবা জডির পিছনে দাঁড়িয়ে অবজ্ঞার এক ক্ষীণ আভাস ক্ষণিকের জন্য ভেসে উঠল। জডির কথা শুনে এনফোর্সমেন্ট হলে শিষ্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। তারা সবাই তোমার বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। আমি শান্তভাবে আমার হাত দুটো আলতো করে জড়ো করলাম। তিনি আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠ কর্মকর্তাকে অভিবাদন জানিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন। এল্ডার ইউনফেংয়ের বিষয়ে অবাধ অনুসন্ধান করা যাবে। রাতের আধারে পৈশাচিক জডি। আমি এটা গোপনে ইউনফেং থেকে সঙ্গে নিয়ে এসেছি। শিষ্য নয়, আমাকে পুরো ঘটনাটা বলো। তিনি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন। জডি যে ইউনফেংয়ে অনুপ্রবেশ করেছিল তা আবিষ্কারের পর থেকে ভূতের দ্বারা আবিষ্ট হওয়ার পর সে নিজের ক্ষতি করার চেষ্টা করেছিল। তারপর অপ্রত্যাশিতভাবে নিয়ন্ত্রণ হারানোর পর যে লড়াই শুরু হয়েছিল, একটিও বাদ না দিয়ে। অবশ্যই হেলহাউন্ডের বিষয়টি প্রকাশ করা হয়নি। আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ সদস্য শুনুন। ভ্রূণ যত বেশি কোচকানো, ভাঁজটা তত গভীর। তার মুখ ক্রমশ বিষণ্ণ হয়ে উঠল। তার দৃষ্টি একে একে চেন ফ্যান ও জডির মুখের উপর দিয়ে ঘুরে গেল। এরপর তিনি আইন প্রযোগকারী সংস্থার সম্বেদ অনুসারীদের দিকে হাত নাড়লেন। লিকিয়াং শিষ্যদের একটি দলকে নিয়ে ইউনফেমের খোঁজে বেরিয়েছিলেন। লিচিং শিষ্যদের আরেকটি দলকে নিয়ে জডিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গেলেন। এবং এই বর্গাকার জিনিসটি তাদের সাম্প্রতিক গতিবিধি। আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠের আদেশে আইন প্রযোগকারী ইউনিটের অনুগামীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছিল। এই ফলাফল দেখে জডির গতি সঙ্গে সঙ্গে কিছুটা কমে গেল।
তাকে কিছুটা বিচলিত মনে হচ্ছিল। আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ ব্যক্তিটি এটি দেখেছিলেন। আমার মনে ইতিমধ্যেই একটি পরিকল্পনা আছে। সে জরির দিকে হিংস্রভাবে তাকাল। সবাই সেখানে তদন্তের অপেক্ষায় দাঁড়িয়েছিল। 1 ঘণ্টা পরে আইন প্রযোগকারী হলের সকল শিষ্য ফিরে এলেন। তিনি তার তদন্তের ফলাফল আইন প্রযোগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পেশ করেন। আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠ কর্মকর্তার দৃষ্টি তৎক্ষণাৎ জরির উপর স্থির হয়ে গেল। জরি, তুমি সত্যিই জঘন্য। কি সাহসে তারা পৈশাচিক শক্তি দিয়ে নিজেদের শিষ্যদের ক্ষতি করার চেষ্টা করে? একটি বড় বিপর্যয় প্রায় ঘটে গিয়েছিল। আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ কর্মকর্তাটি রাগে গর্জে উঠলেন। জরির প্রতি তার চোখে হতাশা ও ক্রোধ ফুটে উঠেছিল। জরিকে এনফোর্সমেন্ট হলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং কড়া পাহারায় রাখা হয়। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর তাকে জিজ্ঞাসাবাদ ও শাস্তি দেওয়া হবে। মেঘের চূড়ায় শান্তি ফিরে এল। আমি ধীরে ধীরে ইয়ুংয়ের দিকে ফিরে হাঁটতে লাগলাম। সেই হেলহাউন্ডটা যেটা কোনো এক অজানা সময় হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ওরা আবার ছোট শয়তানদের মতো আমার পিছু পিছু ঘুরতে লাগল। সবাই এনফোর্সমেন্ট হলে ফিরে আসার পর আইন প্রযোগের দায়িত্বে থাকা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ পরিচালনা করেন। খবরটা শুনে কিয়াও সিজিয়াং দ্রুত এনফোর্সমেন্ট হলে ছুটে গেল। তার মুখটা উদ্বিগ্ন ও ক্রুদ্ধ ছিল। সে সোজা জিজ্ঞাসাবাদ কক্ষে ঢুকে জরির দিকে তাকাল। সে তোকে বকা দিয়েছে, বিশ্বাসঘাতক। তুই কি বোকার মতো কাজ করেছিস? গুরুকে আসতে দেখার পর জরি কিছুই লুকানোর সাহস করল না। একবারে পুরো গল্পটা বলতে। পুরো ঘটনাটা জানার পর কিয়াও সিজিয়াংয়ের মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠল। সে জানত জরির কার্যকলাপ সম্প্রদায়ের নিয়মকানুন গুরুতরভাবে লঙ্ঘন করেছে। যদিও তিনি সোর্স এজের অধিপতি ছিলেন, তবুও তিনি কিছুটা উদ্বিগ্ন ছিলেন। কিয়াও সিজিয়াং দীর্ঘ নিঃশ্বাস ফেল। ভেতরে রাগ দমন করার চেষ্টা। তিনি আইন প্রযোগের দায়িত্বে থাকা বয়োজ্যেষ্ঠকে অভিবাদন জানালেন। গুরুজনের দুষ্ট শিষ্যটি সরলমনা। এই ভুলটি মূলত ফাং দ্বারা বিভ্রান্ত হওয়ার কারণেই হয়েছিল। আমি সম্পূর্ণ দায়িত্ব নিতে ইচ্ছুক। আমি শুধু আশা করি আমার এই দুষ্ট শিষ্যকে আমার হাতে তুলে দেওয়া হবে। নতুন করে জীবন শুরু করার একটি সুযোগ। অষ্টম প্রবীণ কিছুক্ষণ চিন্তা করলেন। এই অপরাধটি অত্যন্ত গুরুতর। এটা এমন কিছু নয় যা আমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারি। তবে যদি সে সত্যিই অনুতপ্ত হতে পারে, শাস্তি পাওয়ার পর সম্প্রদায়গুলো তাদের নির্মূল করার মতো চরম পদক্ষেপ নেবে না। একই সময়ে আমি ইয়ুংয়ে ফিরে এসেছি। বিন্দুমাত্র শিথিলতা ছিল না। আমি ভালো করেই অবগত আছি যে যদিও এই ঘটনাটির আপাত দৃষ্টিতে একটি সাময়িক অবসান ঘটেছে, তবে এর আড়ালে এখনো কিছু লুকানো বিপদ রয়েছে। পাহাড়ের প্রবেশদ্বারের কাছে হঠাৎ অশুভ শক্তির আবির্ভাব ঘটল। তারা পর্বতদ্বারে দানবীয় শক্তি সফলভাবে প্রবেশ করাতে সক্ষম হয়েছিল। এটা আকস্মিক মনে হলেও এটি অসাধারণ। আমি অবাক না হয়ে পারি না। এর চেয়েও শক্তিশালী কোনো শক্তি আছে কি? আড়াল থেকে এই সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদি হয়তো নিচকি একটি গুটি। আর হেলহাউন্ডটির কথা বলতে গেলে ওটা ছিল সিস্টেমের পক্ষ থেকে একটি উপহার। 7 জন ফ্যান্টম নাইটের বিশেষ ক্ষমতাগুলো আমাকে ধাঁধায় ফেলে দিয়েছিল। এই আপাত দৃষ্টিতে সাধারণ অথচ অসাধারণ ছোট্ট কুকুরছানাটি। এটা কি সেই রহস্যময় দানবীয় সাধনা শক্তির সাথে সম্পর্কিত? একটি নির্দিষ্ট সম্পর্ক আছে। লিঙ্ক বা বরং তার আবির্ভাব কি ভাগ্যেরই কোনো আয়োজন ছিল? ভালো ও মন্দের এই সংগ্রামে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। চিন্তা আর চিন্তা। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে দরজায় পরপর জোরালো ধাক্কার শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে দরজাটা খোলার পর প্রধান শিখরের শিষ্যদের পোশাক দৃষ্টিগোচর হল। গ্র্যান্ডমাস্টার, সম্প্রদায়ের নেতা আপনাকে সভাকক্ষে যেতে জানানোর জন্য একজন শিষ্যকে পাঠিয়েছেন। কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে নিজের পোশাক ঠিক করে নিলাম। সন্দেহ ও গাম্ভীর্যপূর্ণ পরিষদ কক্ষের দিকে অগ্রসর হওয়া। পথ চলতে চলতে আমার মন অসংখ্য চিন্তায় ভরে গিয়েছিল। সে মনে মনে ভাবছিল সম্প্রদায় নেতা এই তলব দিয়ে কি করতে চান। দানবীয় শক্তির ঘটনাটি নিয়ে কি কোনো নতুন অগ্রগতি হয়েছে, অথবা অপ্রত্যাশিত ঘটনা? পরিষদ কক্ষে প্রবেশ করা। হলের ভেতরের পরিবেশ গম্ভীর ছিল। সম্প্রদায়ের সকল প্রধান অভিযান সম্পন্ন হয়েছে। সম্প্রদায় নেতা প্রধান আসনটিতে সোজা হয়ে বসেছিলেন। ঠান্ডা মুখ। তার চোখে গভীর উদ্বেগ ফুটে উঠেছিল। আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ সদস্যটি একপাশে সরে দাঁড়ালেন। তাদের অভিব্যক্তিও সমানভাবে গম্ভীর ছিল। চেন ফান, তুমি এখানে? সম্প্রদায় নেতা হালকাভাবে মাথা নাড়লেন। তিনি আমাকে ভেতরে এসে বসতে ইশারা করলেন। আমরা আজ সবাইকে এখানে একত্রিত করেছি কারণ গতকালের অশুভ শক্তির ঘটনাটি ক্রমশ আরও বেশি বিভ্রান্তিকর হয়ে উঠেছে। এনফোর্সমেন্ট হলের গভীর তদন্ত ও বিশ্লেষণের পর আমরা কিছু অত্যন্ত সন্দেহজনক সূত্র খুঁজে পেয়েছি। এই সূত্রগুলো ইঙ্গিত দেয়া এই ঘটনার পিছনে সম্ভবত কোনো বিশাল ষড়যন্ত্র লুকিয়ে আছে। সম্প্রদায়ের নেতা আইন প্রযোগকারী সংস্থার বয়োজ্যেষ্ঠ কর্মকর্তার দিকে তাকালেন। আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ সদস্যটি এগিয়ে এলেন। গলা পরিষ্কার করলেন। আমাদের তদন্তকালে আমরা খুঁজে পেয়েছি। ফ্যাং হয়তো একবার পাহাড়ের ফটকের বাইরে কালো পোশাক পরা এক রহস্যময় লোকের মুখোমুখি হয়েছিল। ফ্যাং সম্ভবত কালো পোশাক পরা লোকটির নিয়ন্ত্রণে ছিল। পর্বতদ্বারে দানবীয় শক্তি প্রবেশ করানো। ফটকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। আমার ভেতরে আনন্দ আর বিস্ময়ের এক ঢেউ জেগে উঠল। ব্রঙ্কুটি, কালো পোশাক পরা এই রহস্যময় লোকটি আসলে কে? তাদের এমন অধ্যত্ত আর পদ্ধতি রয়েছে। আমার সম্প্রদায়ের নাকের ডগায় ওরা এমন একটা ষড়যন্ত্র করার সাহস কি করে পায়? তাদের আসল উদ্দেশ্যটা কি? আইন প্রযোগকারী সংস্থার প্রবীণ সদস্যটি বলতে থাকলেন। ফাং হুয়োর বর্ণনা থেকে বিচার করে কালো পোশাকের লোকটি মনে হচ্ছে আমাদের সম্প্রদায়ের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। কোথায় জানবেন? দুর্বল প্রতিরক্ষা। এর ফলে যদিও ফাং হু পরিস্থিতির সুযোগ নিতে পারল। এই মুহূর্তে একজন বয়োজ্যেষ্ঠ ধীরে ধীরে কথা বললেন। তাই বলা হয়ে থাকে। সম্প্রদায়ের ভেতরে কি কোনো বিশ্বাসঘাতক ছিল যে তাদের খবর দিয়েছিল? অন্যথায় কালো পোশাক পরা এই লোকটি কিভাবে সম্প্রদায়ের বিন্যাস সম্পর্কে এত পরিচিত হতে পারে? এই বিবৃতিটি দেওয়া হয়েছিল। হলের সকলের মধ্যে সঙ্গে সঙ্গে আতঙ্কের লক্ষণ দেখা গেল। একে অপরের সাথে ফিসফিস করে কথা বলা। অনেক আলোচনা আছে। সম্প্রদায়ের নেতা এটা দেখলেন। তিনি সবাইকে চুপ করতে ইশারা করার জন্য হাত তুললেন। বিশ্বাসঘাতক সম্পর্কে আমরা হুট করে কোনো সিদ্ধান্তে আসতে পারি না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এখন থেকে প্রত্যেক শীর্ষ গুরুকে অবশ্যই নিজ নিজ শীর্ষের শিষ্যদের বিষয়ে সতর্কতার সাথে তদন্ত করতে হবে। যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা বিষয় থাকে, অবিলম্বে এনফোর্সমেন্ট হলে রিপোর্ট করুন। এছাড়াও প্রতিটি শিখর থেকে এমন শিষ্যরা প্রেরিত হতেন যাদের সাধনার স্তর ছিল নবজাত আত্মা মহাপূর্ণতা বা তারও উচ্চতর। সম্প্রদায় কেন্দ্রিক। সম্প্রদায়ের 1 মাইলের মধ্যে থাকা অসূরীয় শক্তিকে নির্মূল করুন। সকল শীর্ষ গুরু একযোগে সাড়া দিলেন।
সম্প্রদায় নেতার আদেশ পালন করা। আমার একটু অস্বস্তি হচ্ছিল। সেই সম্প্রদায়ের নেতা, আমার ইউনফেং সম্প্রদায়ের একমাত্র শিষ্য হল ইমিউয়ে। সে মাত্র ন্যাসেন্ট সোল লেভেল 6 আছে। আমার কথা শুনুন। কিয়াও সিজিয়াং এর মুখ, সঙ্গে সঙ্গে তার মুখে অবজ্ঞার ভাব ফুটে উঠল। ওয়েস্টপিক, সম্পদের অপচ। সম্প্রদায় নেতা মৃদু কাশলেন। তার দৃষ্টি আমার উপর পড়ল। আমি তোমাকে ইউনফেং এর পরিস্থিতি নিয়ে চিন্তা না করার জন্য অনুরোধ করছি। আমরা সেটাও বিবেচনায় নিয়েছি। ইউনফেং এর এই শুদ্ধি অভিযানে অংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে তোমার গুরু ও শিষ্য একই সম্প্রদায়ের মধ্যে রয়েছেন। আমরা নিশ্চিন্ত হতে পারি না। যেকোনো একটি চূড়া নিয়ে আমার সাহায্য প্রয়োজন। আপনি আপনার দায়িত্ব এড়াতে পারেন না। আমি মুষ্টিবদ্ধ হাত সামান্য জড়ো করে অভিবাদন জানালাম। সম্প্রদায় প্রধান এবং সকল শীর্ষ গুরুদের প্রতি প্রণাম। সম্প্রদায় নেতার আদেশ মান্য করুন। ইমিউয়ে এবং আমি সম্প্রদায়ের মধ্যে যেকোনো সময় প্রস্তুত থাকব। শীর্ষ সম্মেলনের কার্যক্রমে পূর্ণ সহায়তা করুন। মিটিংয়ের পর আমি ইউনফেমে ফিরে এলাম। সিতু ইমিউয়ে তৎক্ষণাৎ এগিয়ে এল। তাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল। মনে হচ্ছে সে তার রাক্ষস সত্তা ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারে চিন্তিত ছিল। গুরু এবং সম্প্রদায় নেতা সকল শিক্ষককে তলব করলেন। বিষয়টা কি হতে পারে? আমি সিতু ইমিউকে সবার বিষয়বস্তু বিস্তারিতভাবে জানিয়েছিলাম। সিতু ইমিউরে ভ্রুকুটি করল। গুরু, এখন আমরা কি করতে পারি? কিছুই করবেন না। অন্যান্য চূড়াগুলো সম্ভবত আমাদের খুঁজতে আসবে না। আপনি যদি সাহায্য করে থাকেন তবে অনুগ্রহ করে নিষ্ঠার সাথে অনুশীলন চালিয়ে যান। নিজের শক্তি উন্নত করুন। প্রতিযোগিতা শুরু হতে 4 মাসেরও কম সময় বাকি আছে। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই তারপর আমি দূর থেকে একটি সার্সকে উড়ে আসতে দেখলাম। আমাদের কাছে পৌঁছানোর পর এটি অবতরণ করল। শিষ্যে রূপান্তরিত হন। আমার দাদু চাচার প্রতি শ্রদ্ধা নিবেদন। আমাদের সর্বোচ্চ প্রভুর আদেশে আমরা তোমাকে ও তোমার ছোট বোনকে বিস্ট টেমিং পিকে এসে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিছুটা অবাক হয়েছিলাম। তার চোখে অসহায়ত্বের আভাস, কিন্তু প্রত্যাখ্যান করতে অক্ষম। তুমি আমার সাথে একটু বেড়াতে এসো। গুরুই সেই শিষ্যের সাথে আমাদেরকে পশু বশীকরণ শিক্ষা নিয়ে গিয়েছিলেন। এইমাত্র বিস্ট টেমিং পিকে প্রবেশ করলাম। চরম বিশৃঙ্খলার এক দৃশ্য। সর্বত্র নানা ধরনের পৌরাণিক পাখি ও পশু ঘুরে বেড়াত, গর্জন ও চিৎকার। কিছু শক্তিশালী দানব এমনকি উন্মত্তের মতো তাণ্ডব চালিয়েছিল। তারা যেখানেই যেত গাছ ভেঙে যেত, বাড়ির ক্ষতি। আমি আমার আধ্যাত্মিক শক্তি প্রকাশ করি। উপলব্ধির এক মুহূর্ত পর ব্রঙ্কুটি। এই স্থানটিতে একটি ক্ষীণ পৈশাচিক আভা ছেয়েছিল। সিতু ইমিউয়ে সতর্কভাবে উন্মত্ত দানগুলোকে পর্যবেক্ষণ করছিল। এই পৈশাচিক পশুদের চোখে প্রভু, এটি থেকে একটি অদ্ভুত লাল আভা নির্গত হচ্ছিল। মনে হচ্ছে এটি রাক্ষসদের দ্বারা কলুষিত হয়েছে। কিন্তু এটি সাধারণ অপবাদের মতো গুরুতর নয়। যে শিষ্যটি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল আমি তার দিকে ফিরলাম। জিজ্ঞাসা করুন ঠিক কি ঘটেছিল। গুরু চাচা, আমরাও জানি না। এই দানগুলো আদিতে খুবই শান্ত স্বভাবের ছিল। কিন্তু বায়ুপ্রভু পরিষদ কক্ষ থেকে ফিরে আসার ঠিক পরেই তারা হঠাৎ উন্মত্ত হয়ে উঠল। আমি মনে মনে চিন্তা করলাম, এই পৈশাচিক শক্তিটি সামান্য বলে মনে হয়েছিল। যদি এটা দানবদের উপর এমন ব্যাপক নিয়ন্ত্রণহীনতা ঘটাতে পারত, নেপথ্যে নিশ্চয়ই কোনো গোলমাল চলছে। আমি যখন চিন্তা করছিলাম, ইয়েনিউ বহন করার সময় বিস্ট টেমিং পিক থেকে মূল হোলের দিকে যাওয়া অর্ধেক পথ হঠাৎ একটা বিশাল উন্মত্ত কালো ভাল্লুক আমাদের সামনে থেকে তেড়ে এল। কালো ভালুকটির চোখগুলো রক্তবর্ণ ছিল। সে অনবরত অকথ্য গালিগালাজ করে যাচ্ছিল। নাড়ানো হতেই ভালুকের সরু থাবাগুলো মাছের মতো গন্ধযুক্ত বাতাসের ঝাপটা তুলে দিল। চারপাশে শিষ্যরা নিয়ন্ত্রণ করার জন্য মরিয়া হয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগল। তবে এটি বেশ শ্রমসাধ্য বলে মনে হচ্ছিল। গুরু চাচা, শুধু ওখানে দাঁড়িয়ে দেখবেন না। দয়া করে সাহায্য করুন। বিস্ট টেমিং পিকের শীর্ষ গুরু সান হাও তার শিষ্যদের পেছন থেকে ছুটে বেরিয়ে এলেন। কালো ভালুকটির উপর একটি জাদু ভর করল। তাড়াহুড়ো করার সময় এই দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠলাম। আমি বিন্দুমাত্র অসতর্ক হতে সাহস করি না। সে দ্রুত তার সংরক্ষণ আংটি থেকে একটি তাবিজ বের করল। তাবিজটি মন্ত্রের নকশা দিয়ে সজ্জিত। এটি থেকে একটি ক্ষীণ সোনালী আলো নির্গত হচ্ছিল। আমি বিড়বিড় করে কিছু বললাম। সে তাবিজটা কালো ভালুকটার দিকে ছুড়ে মারল। তাবিজটি শূন্যে সোনালী আলোতে রূপান্তরিত হল। এরপর সে কালো ভালুকটিকে শক্ত করে বেঁধে ফেল। এটি একটি সিলমোহর করার কবচ। তাকে সাময়িকভাবে ফাঁদে ফেলতে সক্ষম, কিন্তু এটা বেশি দিন টিকবে না। সান হাও এটা দেখল। তার মুখে বিভ্রান্তির ছাপ দেখা গেল। শেষ করার পর চেন ফ্যান সেই দানবীয় শক্তি দ্বারা সম্পূর্ণ অপ্রভাবিত ছিল। একই সাথে অনুশোচনার একটা অনুভূতি জেগে উঠল। আজ সকালে কিয়াও সিকে চেন ফ্যানকে পরীক্ষা করতে সাহায্য করতে রাজি হওয়াটা আমার উচিত হয়নি। এখন মনে হচ্ছে চেন ফ্যান কি আসলেই ভালো আছে। এমনকি এই রাক্ষসদের প্রতি তার করুণাও হয়েছিল, দানবীয় শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত। হঠাৎ সান হাওয়ের হাত থেকে এক ঝলমলে সাদা আলো বিচ্ছুরিত হল। কালো ভালুকটি থেকে নির্গত পৈশাচিক শক্তি ধীরে ধীরে বিলীন হয়ে গেল। কিন্তু ঠিক যখন পৈশাচিক শক্তি সম্পূর্ণরূপে বিলীন হতে যাচ্ছিল, কালো ভালুকটা হঠাৎ আবার হিংস্র আচরণ করতে শুরু করল। অপটিক্যাল নেটওয়ার্কটি অতিরিক্ত ভারাক্রান্ত, চূর্ণ বিচূর্ণ, সীমাবদ্ধতা থেকে মুক্ত হন। কিন্তু কালো ভাল্লুকটা তাকে এইমাত্র যে জালে বেঁধেছিল সেটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। ছুটে আসা। আমার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। কালো ভালুকের ঝাঁপ এড়ানোর কৌশলটি হঠাৎ করেই প্রকাশ পেল। এক অদ্ভুত নীল আলো রশ্মি কালো ভালুকটার দিকে ছুটে গেল, তার কার্যকলাপ আবার সীমাবদ্ধ করতে। তবে কালো ভালুকটি সামান্যই থামল এবং আমার দিকে তেড়ে আসতে থাকল। এই দেখে সান হাও প্রশস্ত চোখ। সে কখনো ভাবেনি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সে মুহূর্তের জন্য হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। সিতু ইমিজু এটা দেখেছেন, কিন্তু আমি জানি না কেন। আমার হৃদয়ে রাগ আর দুশ্চিন্তা জড়িয়েছিল। গুরু বলে একটি মৃদু চিৎকার। আমি তোমাকে সাহায্য করব। তার হাতে থাকা শরীর পরিশোধনকারী রশিটি একটি ক্ষিপ্র সাপের মতো নড়ছিল। এটা কালো ভালুকটির পেছনের পা দুটো পেঁচিয়ে ধরল। শরীরকে শক্তিশালী করার দড়িটি কালো ভালুকটির পেছনের পা দুটি শক্ত করে বেঁধেছিল। জোরে টানুন। কিন্তু তাতে কালো ভালুকটা কেবল টলে উঠল। কালো ভালুকের চোখে একমাত্র আমিই সোজা হয়ে দাঁড়িয়েছিলাম। মাথা তোলো আর গর্জন করো। তার চারপাশের পৈশাচিক শক্তি আরও তীব্র হয়ে উঠল। এই মুহূর্তে সে সর্বদা সিটুকে অনুসরণ করত। ইমিউয়ের পাশে ছোট্ট কুকুরছানাটা আমাদের পেছনে লুকিয়ে পড়ল। সে গোপনে মুখ খুল। প্রচণ্ড আকর্ষণ শক্তিটি পুনরায় আবির্ভূত হল। কালো ভালুকের উপর শয়তানি শক্তি। এটা কুকুরছানাটার মুখের দিকে এগিয়ে আসছিল। নরক কুকুরগুলো পৈশাচিক শক্তি গ্রাস করার সাথে সাথে
কালো ভালুকটির গতি ধীরে ধীরে কমে গেল। তার চোখের উন্মাদনাও কমে গেল। আমি সুযোগটা কাজে লাগিয়ে হাতের মুদ্রা তৈরি করলাম। মন্ত্র উচ্চারণ করা। সে একটি শুদ্ধিকরণ মন্ত্র পাঠ করল। বিবর্তন মন্ত্রের প্রভাবে কালো ভালুকটির উপর থাকা অবশিষ্ট অসূরীয় শক্তি ধীরে ধীরে অপসারিত হচ্ছিল। তার চোখে ধীরে ধীরে উজ্জ্বলতা ফিরে এল। এই উত্তেজনাপূর্ণ পরিবেশে কেউ কুকুরছানাটির উপস্থিতি লক্ষ্য করেনি। তবে সান হাও এক জায়গায় নিশ্চল হয়ে রইল। কিন্তু তিনি সবকিছুই দেখেছিলেন। কুকুরছানাটির দিকে তাকাতেই তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। আশেপাশের শিষ্যরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই মুহূর্তে সান হাও এগিয়ে এল। তার মুখে একটি জটিল অভিব্যক্তি ফুটে উঠল। চেন ফ্যানের প্রতি কৃতজ্ঞতা এবং উভয় ছিল। এবং পূর্বে তার প্রতি দেখানো অবজ্ঞার জন্য অপরাধবোধ ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা হেলহাউন্ডগুলোকে লোভ করত। চাচা, আজ আপনার সাহায্যের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার বিস্ট টেমিং পিক আরও বড় ক্ষতি এড়াতে সক্ষম হয়েছিল। ভাগ্নে, তোমাকে স্বাগতম। কালো ভাল্লুকটিকে সাময়িকভাবে বশীভূত করা হয়েছে। কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই পৈশাচিক শক্তির উৎস খুঁজে বের করতে হবে। সান হাও সম্মতিসূচক মাথা নাড়ল। কিন্তু তার দৃষ্টি বারবার কুকুরছানাটির দিকে চলে গেল। আঙ্কেল মাস্টারের ছোট্ট কুকুর। আমি সান হাওয়ের উদ্দেশ্যটা বুঝতে পেরেছিলাম। দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করুন। ভাগ্নে, দেখছি তুমি বাতাসের কারণে আঘাত পেতে যাচ্ছ। দানবদের বিদ্রোহ এখনো খুবই গুরুতর। অনুগ্রহ করে বিষয়টি দ্রুত সমাধান করুন। বড় সমস্যা এড়াতে। আমি সান হাওকে আর কথা বলার সুযোগ দিইনি। তারাই সর্বপ্রথম দানবদের উন্মত্ত দলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। সিচু ইয়েনিউ এবং কুকুরছানা। তারা দ্রুত আমাকে ধরে ফেল। যদিও বিস্ট টেমিং পিকের অনেক দানবীয় পশু বিদ্রোহ করেছে, তবে এটি কেবল মূল হোলের দিকে যাওয়ার পথেই সীমাবদ্ধ ছিল। আমি যত বেশি দানবের মোকাবেলা করেছি ততই আমার যত বেশি মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। অসুখ শক্তি আবির্ভূত হওয়ার সাথে সাথেই বিলীন হয়ে যাবে। এবং আজ সকাল পর্যন্ত অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। হঠাৎ করে এক ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছে। এটা স্বাভাবিক নয়। আমার ভ্রু কুঁচকে ছিল। আমার হৃদয়ে হঠাৎ এক আবেগের ঢেউ জেগে উঠল। ভালো করেই জেনে যে এই পৈশাচিক শক্তির আবির্ভাবের পেছনে নেপথ্যের কোনো কারণ ছিল না। এর পেছনে নিশ্চয়ই আরও গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। হেলহাউন্ডগুলোকে যাতে খুব বেশি চোখে না পড়ে সেজন্য আমি গোপনে নরক কুকুরগুলোকে শয়তানি শক্তি শোষণ করতে নিষেধ করেছিলাম। প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। বিস্ট টেমিং পিকের সমস্ত দাঙ্গাবাজ আত্মিক পশুদের দমন করা হয়েছিল। বিস্ট টেমিং পিকের প্রায় সকল শিষ্যই পরিশ্রান্ত ছিল। এমনকি সান হাও অস্পষ্টভাবে একটি তীক্ষ্ণ করুণ আর্তনাদ টের পেল। এর বিপরীতে চেন ফ্যাংকে দেখে মনে হচ্ছিল সে একেবারেই নির্বিকার। লজ্জা না পাওয়া বা হাঁপিয়ে না ওঠা। ভাগ্নে, এখানে সবকিছু ঠিক আছে। ইমিউয়ে আর আমি প্রথমে ফিরে গেলাম। কিছু সৌজন্যমূলক কথাবার্তা বিনিময়ের পর সিচু ইয়েনিউ এবং আমি তারপর লিমফেমে ফিরে আসি। সিতু ইমিজু। সে সান হাওয়ের কুকুরছানাটির প্রতি কামাশক্তিও লক্ষ্য করেছিল। সে তাকে নিজের বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরল। আমি সবেমাত্র ক্লাউড প্যাভিলিয়নে প্রবেশ করেছিলাম। আমি বসার আগেই আবার দরজায় টোকা শোনা গেল। চাচা, গুরু এই সম্প্রদায়ের গুরুর আছে। অনুগ্রহ করে পরিষদ কক্ষে প্রবেশ করুন। কথা শুনেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আবার কেন? আমি এইমাত্র ফিরলাম। আমি কি চুপচাপ একজন অলস ভবগুড়ে হয়ে থাকতে পারি না? তবে সম্প্রদায় নেতার আহ্বানে সাড়া দিয়ে পরিষদ কক্ষে যাওয়া উচিত। নিশ্চয়ই বড় কিছু একটা ঘটছে। এমনটা ঘটলে আমি আর সময় নষ্ট করার সাহস করব না। অসহায়ত্বে পূর্ণ সম্প্রদায় নেতার শিষ্যরা দ্রুত সভাকক্ষের দিকে এগিয়ে গেল। পথ জুড়ে আমার মনে একটা অস্পষ্ট অমঙ্গলের আশঙ্কা কাজ করছিল। পরিষদ কক্ষে প্রবেশ করা। হলঘরের পরিবেশটা ছিল বিষণ্ণ। পিক মাস্টার্স। তারা সবাই গম্ভীর মুখে নিজ নিজ আসনে বসেছিলেন। আমি বসতেই সম্প্রদায়ের নেতা বলে উঠলেন, ইয়ং রাজ্য সম্প্রতি এক হিংস্র ড্রাগনের দ্বারা বিধ্বস্ত হয়েছে। লোকেরা ভীষণ কষ্ট পাচ্ছে। তারা সাহায্যের জন্য আমাদের থানায় এসেছিলেন। আমার তাইশাং সম্প্রদায় হাইজুয়ের 1 নম্বর সম্প্রদায়। এটা আমার কর্তব্য। এটা শুনে আমার অমঙ্গলসূচক পূর্বানুমান আরও জোরালো হলো। ঠিক তখনই কিয়াও সিজিয়াং অধৈর্য হয়ে উঠে দাঁড়াল। সম্প্রদায় প্রধান, আমার মনে হয় ইয়াঙ্গু গাধার চামড়ার জেলাটিন সংক্রান্ত এই বিষয়টি সামলানোর জন্য চেন ফানি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। বর্তমানে সম্প্রদায়ের বিভিন্ন শীর্ষ নেতৃত্ব গুপ্তচরদের তদন্তে ব্যস্ত রয়েছে। প্রতিরক্ষা জোরদার করুন। শীর্ষ গুরুরা অন্য কোনো কিছুতে মনোযোগ দেওয়ার মতো সময় পেতেন না, কারণ তারা খুবই ব্যস্ত ছিলেন। চেন ফানি যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। কিয়াও সিজিয়াংয়ের কথাগুলো খুব গুরুগম্ভীর শোনাল। কিন্তু তার চোখ বারবার আমার দিকে তাকাচ্ছিল। আত্মতুষ্টি ও হিসাব নিকাশের আভাস নিয়ে সম্প্রদায়ের নেতা কিয়াও সিজিয়াংয়ের কথা শুনেছিলেন। তার ভ্রু সামান্য কুঁচকে গেল। চেন ফ্যানের বর্তমান শক্তি কেবল নবজাত আত্মা পর্যায়ে রয়েছে। ড্রাগনের মোকাবিলা করা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু কিয়াও সিজিয়াং ছিল নির্মম। আবার কথা বলুন। তিনি চেন ফানকে পাঠাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। সম্প্রদায়ের প্রধান অবগত নন। চেন চাচার শক্তি দুর্বল নয়। আজ বিস্ট টেমিং পিকে দাঙ্গাকারী দানবীয় পশুদের দমন করার সময়। এমনকি সান হাও তার মতো ভালো নয়। চাচা ঝাং। তারপর কিয়াও সিজিয়াং আমার দিকে ঘুরে তাকাল। চাচা, চেন সম্প্রদায়ের সানিয়ংয়ের খাতিরে ইয়ং রাজ্যের জনগণকে উদ্ধার করেছিলেন। তুমি তো না করবে না, তাই না? সম্প্রদায় নেতা ভ্রুকুটি করলেন। কণ্ঠস্বরটা কিছুটা কঠোর ছিল। কিয়াও সিজিয়াং, এখন আর কিছু বলো না। এই বিষয়টি সতর্ক বিবেচনার দাবি রাখে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। চেন ফান, অনুগ্রহ করে তোমার মতামত জানাও। আমি সম্প্রদায় নেতাকে প্রণাম করি। সম্প্রদায়ের নেতা সম্প্রদায়ের বোঝা ভাগ করে নেন। ইয়ং রাজ্যের জনগণকে উদ্ধার করুন। শিষ্য হিসেবে এটা আমার কর্তব্য। তারপর আমি কিয়াও সিজিয়াংয়ের দিকে তাকালাম, যার ঠোঁটে হাসি ফুটে উঠেছিল। তবে যদি আমি যাই, আমার শিক্ষানবিশ ইনিজুকে নিয়ে আসুন। এটি তাকে প্রকৃত যুদ্ধে তার দক্ষতা শানিত করার সুযোগও করে দিয়েছিল। ব্যায়াম। এটা শুনে কিয়াও সিজিয়াং, আমার খারাপ লাগছে। তার মূল উদ্দেশ্য ছিল চেন ফ্যানকে সরিয়ে দেওয়া। তার পাশে সিচু ইয়েনিউ চুরি। সিতু ইমিউয়ের প্রতিভা অসাধারণ। সম্প্রদায়ের মধ্যে থেকে সাধনা করাই সঠিক পথ। আমরা তাকে কিভাবে এমন ঝুঁকি নিতে দিতে পারি? আমি কিয়াও সিজিয়াংয়ের দিকে শীতল দৃষ্টিতে তাকালাম। জয়ের সঙ্গীত আমার শিক্ষানবিশ। আমি তাকে রক্ষা করব। সম্প্রদায় নেতা অনুরোধটিতে সম্মত হলেন। আমাদের খুব সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে আমরা অবিলম্বে সহায়তা প্রদানের জন্য কর্মী পাঠাবো। বিপরীতমুখী প্রবণতা শেষ হওয়ার পর
আমি ইউনফেমে ফিরে এলাম। সিটু মিউজিককে বিষয়টি অবহিত করুন। সিটু মিউজিকের চোখ দুটি স্থির ছিল। গুরু, আপনি যে বিপদেরই সম্মুখীন হন না কেন, আমি তোমার পাশে থেকে লড়াই করব। সিটু ইমিউয়ের দিকে তাকিয়ে আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ। সিস্টেম থেকে পুরস্কার হিসেবে পাওয়া স্পিরিট ভয়েড পিল এবং কিয়ানকুন স্পিরিট কন্ট্রোল টেকনিক ব্যবহার করুন। জিমিউ, এটাওকে দাও। এই পুরস্কারটি আমি, তোমার শিক্ষক, তোমার জন্য কঠোর পরিশ্রম করে অর্জন করেছি। তোমার উচিত সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলা। শক্তি বৃদ্ধি করুন। ইয়ং রাজ্যে এই যাত্রা অত্যন্ত বিপজ্জনক হতে বাধ্য। সিটু ইমিউয়ে অমিতের বোতল এবং সাধনার নির্দেশিকাটি গ্রহণ করল। প্রভু, নিশ্চিন্ত থাকুন, আমি তোমাকে অবশ্যই হতাশ করব না। এরপর আমিও আমার গুরু কিছু প্রস্তুতি নিলাম। এরপর সেই দুই ব্যক্তি ও তাদের কুকুরটি ইয়ং রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। পথ ধরে গাধার চামড়ার জেলাটিন সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে তা আমি আপনাদের সাথে ভাগ করে নেব, এবং কিছু পাল্টা ব্যবস্থা ইউকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছিল। তারা দুজন শীঘ্রই ইয়ং রাজ্যে এসে পৌঁছালেন। প্রবেশ করার সাথে সাথেই আমার শুধু মনে হলো বাতাসে উত্তেজনা ও ভয়ের এক আবহ ছেয়েছিল। যদিও এই সময়টা ছিল দিনের বেলা, কিন্তু রাস্তাগুলোতে একজনও পথচারী চোখে পড়ছিল না। কিছুক্ষণের মধ্যেই মনে হলো কেউ আমাদের লক্ষ্য করেছে। দুইজন মানুষ ও একটি কুকুরের সংমিশ্রণ। তিনি জিজ্ঞাসা করার জন্য দ্রুত এগিয়ে এলেন। মাফ করবেন, এরা দুজন হলেন স্বর্গীয় গুরু, যারা পরমেশ্বরের দ্বার থেকে আমাদের সাহায্যে এসেছেন। আমি হালকাভাবে মাথা নাড়লাম। আমি চেন ফান, সর্বোচ্চ সম্প্রদায়ের ইউনফেং শিখরের শীর্ষগুরু। ইনি আমার শিষ্যা সিটু ইমিউয়ে। জিজ্ঞাসা করতে আসা ব্যক্তিটিকে বেশ আনন্দিত দেখাচ্ছিল। ইয়ং রাজ্যের জাতীয় গুরু লিজি অমর গুরুকে শ্রদ্ধা নিবেদন করেন। দুষ্ট ড্রাগনটি আরও বেপরোয়া হয়ে উঠল। তারা প্রতিদিন শহরে তাণ্ডব চালা। এর ফলে মানুষ বাইরে বের হতে ভয় পেত। সে ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে লুকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিল না। হে অমর প্রভু, অনুগ্রহ করে দ্রুত পদক্ষেপ নিন। দয়া করে ইয়ং রাজ্যের জনগণকে বাঁচান। কথা বলার সময় লিজি সম্মানের ভঙ্গিতে হাত জোড় করলেন। তিনি চেন ফ্যানকে গভীর শ্রদ্ধায় অভিবাদন জানালেন। এই দেখে আমি আলতো করে আমার ডান হাতটা তুললাম। তারা লিজিকে উঠে দাঁড়াতে সাহায্য করল। তাড়াহুড়ো করবেন না। গাধার চামড়ার জেলাটিন সম্পর্কে আমাকে আরও জানতে নিয়ে যান। লিজির নেতৃত্বে আমরা শহরে এসে পৌঁছালাম। সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি। বাড়িটি ধসে পড়ল। ধ্বংসাবশেষের মধ্যে পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছিল। ভূমি এছাড়াও কিছু বড় নখের দাগ এবং কালো আসছিল। সিটু ইয়েং ইউ নিচে স্কোয়াডেড। সাবধানে সেই স্কেলগুলি পর্যবেক্ষণ করা। গুরু, এই স্কেলগুলো অবিশ্বাস্যভাবে কঠিন। উপরে অবশিষ্ট আধ্যাত্মিক শক্তি থেকে বিচার করে এই গাধার চামড়ার জেলাটিনের কার্যকারিতাকে অবহেলা করা উচিত নয়। একথা শুনে আমি আমার আধ্যাত্মিক শক্তি প্রকাশ করলাম। এই আঠার গন্ধটা খতিয়ে দেখুন। এক মুহূর্ত পরে আমি ভ্রুকুটি করলাম। এই গাধার চামড়ার জেলাটিন শুধু অত্যন্ত কার্যকরী নয়, তদুপরি এর মধ্যে পৈশাচিক শক্তির আভাস ছিল বলে মনে হচ্ছিল। এই আভাটি বিস্টেমিং পিকের দানবীয় শক্তির সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ। এই মুহূর্তে দূর থেকে একটি গভীর গর্জন শোনা গেল। পৃথিবী সামান্য কেঁপে উঠল। অমর গুরু আবার এসেছেন। লিখি এটা দেখল। আমি আর এক পাও এগোতে সাহস করি না। কাঁপতে কাঁপতে সে চেন ফ্যানের পেছনে লুকাল। একথা শুনে আমি দূরের দিকে তাকালাম। দূরে আকাশে ঘনিয়ে আসছিল এক কালো মেঘ। কালো মেঘের মধ্যে অস্পষ্টভাবে একটি বিশাল কালো ছায়াকে ঘুরতে দেখা যাচ্ছিল। সাবধান, আমিও হয়তো একই সাথে চিৎকার করে উঠতে পারি। প্রতিরক্ষামূলক বিন্যাস মোতায়েন করুন। এর মধ্যে লিজিকে আবিত করা হয়েছে। চোখের পলকে আমার আর সিতুর মাঝে গাধার চামড়ার জেলাটিন হাজির হয়ে গেল। সঙ্গীতটি ওই দুই ব্যক্তির সামনে বাজছিল। এই গাধার চামড়ার জেলাটিনটি ছিল বিশাল। এর পুরো শরীর কালো আশে ঢাকা ছিল। সূর্যের আলো তা এক শীতল আভায় ঝিকমিক করছিল। তার রক্তিম চোখ দুটি ছিল যেন দুটি জ্বলন্ত অগ্নিশিখা। এটি থেকে এক ভয়ঙ্কর আভা বিচ্ছুরিত হয়। গিলিয়ান চুং, চেন ফ্যান এবং সিতু ইমিউয়ের আভাস অনুভব করছেন। হঠাৎ সেটা তার রক্তিম মুখগহ্বর খুল। তা থেকে কালো আগুনের শিখা বেরিয়ে এল। তাদের দিকে ঝাড়ু দিয়ে যেখানেই আগুন পৌঁছেছিল বাতাস দগ্ধ ও বিকৃত ছিল। আমি দ্রুত নিং ইউয়ের সাথে একপাশে সরে গেলাম। হাতের সিল মন্ত্র উচ্চারণ করা। তার সামনে বরফনীল আধ্যাত্মিক শক্তির একটি ঢাল তৈরি হল। আগুনের অবশিষ্ট শক্তি প্রতিরোধ করা। নিং ইউয়ে তার চোখ ও পেটে আক্রমণ করার সুযোগ খুঁজছিল। ওটাই তার দুর্বলতা। নিং ইউ মাথা নাড়ল। নিং এটা তার হাতে পেল। দেহ পরিশোধন ঐশ্বরিক নৃত্য। গিলিয়ানের চোখে আক্রমণ করুন। গিলিয়ান দেহ পরিশোধনকারী দেবতার আক্রমণটি লক্ষ্য করল। মাথা কাত করা। আক্রমণ এড়িয়ে গেল। পরবর্তীতে বিশাল লেজটি সিতু ইমিউয়ের দিকে ঝাঁঝরা করে এগিয়ে গেল। সিতু ইমিজু জ্বলে উঠল। গিলিয়ান চুংয়ের আক্রমণ এড়িয়ে গেল, কিন্তু এর লেজ থেকে উৎপন্ন প্রবল বাতাসে এটি তখনও পিছনের দিকে ছিটকে যাচ্ছিল। ইমিউয়ে অবাক হয়ে চিৎকার করে উঠল। সে তৎক্ষণাৎ ইং ইউয়ের পাশে এসে পৌঁছাল। তাকে ধরো। তুমি কি ঠিক আছো? সিতু ইমিউয়ে তার মুখের কোণ থেকে রক্ত মুছে ফেল। প্রভু, আমি ঠিক আছি। গিলিয়ান চুং বড্ড দ্রুত। তারপর আমি সিতুর গানটা নামিয়ে রাখলাম। অবিচল চোখে গিলিয়ানের দিকে তাকিয়ে তার চোখ থেকে এক হিমশীতল আলো বিচ্ছুরিত হল। আমার কেবল এই একজনই শিষ্য আছে। এটা আমাকে ভেঙে দিয়েছিল। কিভাবে আপগ্রেড করবেন সেটা ভাবতে ভাবতে আমি চোখের পলকে উধাও হয়ে গেলাম। ভূতের মতো এগিয়ে আসছে। হাতের ইশারা পরিবর্তন। কয়েকটি ধারালো ব্লেড শীষ দিতে দিতে গাধার চামড়ার জেলাটিনের দিকে ছুটে গেল। তবে গাধার চামড়ার জেলাটিন মোটেও ভয় পায়নি। তার বিশাল দেহ মোচড় খেল। কালো আঁশগুলো খাড়া হয়ে যায়। তারা আসলে তাদের ধারালো ব্লেডগুলো এক এক করে মেলে ধরল। এটা থেকে ধাতব ঝনঝন শব্দ হল। এই দেখে আমি সোজা গাধার চামড়ার জেলাটিনের দোকানটার পাশে চলে গেলাম। দুই হাতের তালু দিয়ে হাততালি দিন। হাতের তালুতে শক্তিশালী আধ্যাত্মিক শক্তি রয়েছে। এই ওঠানামাগুলো উত্তাল ঢেউয়ের মতো। গিলিয়ানের পাশে সজোরে থাপ্পড় মাল। গিলিয়ান চুং পাশ থেকে একটি বিপদের আঁচ পেলেন। তার বিশাল থাবার এক আঘাতে কালো বাতাসের ঝাপটায় তাদের হাতের তালু একে অপরের সাথে ধাক্কা খেল। মুহূর্তের মধ্যে তীক্ষ্ণতা উপচে পড়ল। চারপাশের স্থান জুড়ে ঢেউ ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তে আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। সে তার সামনে থাকা জিলিয়ান চুংয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। আজ তোকে এর মূল্য চুকিয়ে দিতে হবে, জানোয়ার। আমি গর্জন করলাম। শব্দটা বজ্রের মতোই জোরালো ছিল। সে আকাশ জুড়ে এক জাদুকরী নৃত্যে তার হাত নাড়াল। তার আধ্যাত্মিক শক্তি প্রচণ্ড বেগে তার চারপাশে আছড়ে পড়ছিল। একটা শান্ত বাতাস প্রবলভাবে আলোড়িত হল। আধ্যাত্মিক শক্তির একটি ক্ষুদ্র ঘূর্ণি গঠিত হল। উচ্চস্বরে চিৎকার করে
স্বর্গীয় ফিনিক্স রক্ত জমাট বাঁধার কৌশলটি সক্রিয় করা হয়েছিল। আমার আকৃতি মুহূর্তের মধ্যে অগণিত হয়ে গেল। আকাশ অসংখ্য ক্ষুদ্র প্রাণীতে ঘনভাবে ছেয়েছিল। এই মূর্তিগুলো নিখুঁতভাবে এক তালে নড়াচড়া করছিল। একই সাথে বিভিন্ন মন্ত্র নিক্ষেপ করা। এক মুহূর্তে অস্ত্রশস্ত্র, বজ্রগোলা এবং ভেঙে পড়া ব্লেডের মতো বিভিন্ন আধ্যাত্মিক আক্রমণ। গাধার চামড়ার জেলাটিনের দিকে চাহিদার এক বিশাল ঢেউ বয়ে গেল। গাধার চামড়ার জেলাটিন এমন এক তীব্র আক্রমণের সম্মুখীন হয়েছিল। তারা বিন্দুমাত্র অবহেলা করার সাহস করত না। তার বিশাল দেহটা দ্রুত মোচড় খেল। এর মুখ থেকে কালো আগুন বেরোচ্ছিল। এই আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। আমার প্রকৃত রূপ অসংখ্য মায়ের আড়ালে লুকানো আছে। গাধার চামড়ার জেলাটিনটি আক্রমণ প্রতিহত করার সময় হঠাৎ গাধার চামড়ার জেলটিনের উপরে আবির্ভূত হল। হাতের তালু নিচের দিকে। তার হাতের তালুতে একটি ঝলমলে সোনালী আলো চিকচিক করে উঠল। অপ্রতিরোধ শক্তি দিয়ে গাধার চামড়ার জেলাটিনের পিঠে এটা দিয়ে চাপড় দিন। এজিয়া উপরের সংকটটি টের পেল। এড়াতে চান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গাধার চামড়ার জেলাটিনের বিশাল আকার। এই হাতের আঘাতে এটি সজোরে নিচের দিকে পড়ে গেল। এর পিঠের আঁশগুলো তৎক্ষণাৎ ভেঙে চুরমার হয়ে গেল। ঝর্ণার মতো কালো রক্ত ছিটকে বেরিয়ে এল। গাধার চামড়ার জেলাটিন যন্ত্রণায় গর্জন করে উঠল। ধুলোর মেঘ উড়িয়ে দেওয়া। এখন চাঁদ। আমি সুযোগটি কাজে লাগালাম। সে দ্রুত ইমিউকে ডেকে উঠল, যে তখনও ঘোরের মধ্যে ছিল। সিটু ইমিজু চিৎকার শুনতে পান। দ্রুত প্রতিক্রিয়া দেখাল। তার হাতে থাকা দেহ পরিশোধনকারী ঐশ্বরিক তরবারিটি দ্রুত গতিতে ঘোরে। তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি দেহে সঞ্চারিত করো, যা দিব্য দেহকে পরিশুদ্ধ করে। দেহ পরিশোধনকারী ঈশ্বর তৎক্ষণাৎ উজ্জ্বলভাবে উদ্ভাসিত হলেন। ইস্পাতের মতো কঠিন হয়ে উঠুন। অত্যন্ত তীক্ষ্ণ। সিটু ইমিউ এ সুযোগটি কাজে লাগাল। সে সজোরে দেহ পরিশোধনকারী দিব্যদণ্ডটি আজিয়াওয়ের চোখের দিকে ছুড়ে মারল। দেহের পরিশুদ্ধি আত্মার স্বরূপ ধনুক থেকে ছোড়া তীরের মতো। এটা এক মুহূর্তে জিলিয়ান চুংয়ের প্রতিরোধ ভেদ করে গেল। সেটা তার চোখ দুটোকে তীব্রভাবে বিদ্ধ করল। আমি হাতের মুদ্রা তৈরি করি। মন্ত্র উচ্চারণ করা। স্বর্গ ও পৃথিবী একসাথে ধ্বংস হয়। শুধু দেখেছি। আকাশে হঠাৎ আধ্যাত্মিক শক্তির এক বিশাল ঘূর্ণি আবির্ভূত হল। মনে হচ্ছিল সেই ঘূর্ণিটির মধ্যে স্বর্গ ও পৃথিবীর ধ্বংসাত্মক শক্তি নিহিত ছিল। ধীরে ধীরে গাধার চামড়ার জেলাটিনের দিকে চাপ দিন। এই প্রবল শক্তি অনুভব করা। এজিয়াওয়ের চোখে ভয়ের ঝলক দেখা গেল। পালানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। আধ্যাত্মিক শক্তির ঘূর্ণিটি ধীরে ধীরে নেমে এল। গাধার চামড়ার জেলাটিনে মোড়ানো। আলোর ঝলকানি। কানে তালা লাগানোর মতো এক গর্জন উঠল। শক্তিশালী আধ্যাত্মিক শক্তির ওঠানামা। এটি এক প্রচণ্ড সুনামির মতো চারদিকে ছড়িয়ে পড়ল। এই শক্তিশালী শক্তির মুখোমুখি হয়ে গাধার চামড়ার জেলাটিন অবশেষে গুঁড়োতে পরিণত হয়। বাতাসে বিলীন হয়ে গেল। গাধার চামড়ার জেলাটিনকে শ্বাসরুদ্ধ বলা হচ্ছে। চারপাশের সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে এল। এই মুহূর্তে পাশে লুকিয়ে থাকা ইয়াঙ্গু গুশিলিজি। তারা সাবধানে হেঁটে গেল। সে তার সামনের জঞ্জালটার দিকে তাকালো। আমি একই সাথে হতবাক ও স্বস্তি বোধ করেছিলাম। চেন ফান এবং সিটু ইনিউয়ের প্রচণ্ড শক্তিতে হতবাক হয়ে সৌভাগ্যবশত ইয়ং রাজ্য অবশেষে আজিয়াওয়ের ধ্বংসজ্ঞ থেকে রক্ষা পেয়েছিল। মন ঐশ্বরিক শক্তি প্রযোগ করে। অমর গুরুর ঐশ্বরিক শক্তি আশ্চর্যজনক। লিজি এতটাই উত্তেজিত ছিল যে তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অমর প্রভু, অনুগ্রহ করে আমার সাথে প্রাসাদে আসুন। মহামান্য সম্রাট দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিলেন। একথা শুনে সিটু ইনিউয়ে এবং আমি মাথা নাড়লাম। লিজিকে অনুসরণ করে ব্রিটিশ রাজপ্রাসাদের দিকে পথ চলতে চলতে লোকজন একে একে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসছিল। চেন ফ্যান এবং সিটু ইনিউয়ের দিকে তাকিয়ে তার চোখ বিস্ময় ও শ্রদ্ধায় পূর্ণ ছিল। তারা উল্লাস করে আনন্দে লাফাতে লাগল। চিৎকার, আমাদের প্রয়াত শিক্ষক অমর হোক। ইয়ং রাজ্যের সমগ্র রাজধানী জুড়ে ধ্বনিটি প্রতিধ্বনিত হল। প্রাসাদে পৌঁছানো। ইয়মের সম্রাট ইতিমধ্যেই তার মন্ত্রীদের নেতৃত্ব দিয়েছিলেন। প্রাসাদের বাইরে অপেক্ষা করা হচ্ছে। যখন আমি সিটু ইনিউয়ের সাথে দেখা করি, সম্রাট তাকে অভ্যর্থনা জানাতে দ্রুত এগিয়ে এলেন। ইয়ং রাজ্যকে চরম সংকট থেকে রক্ষা করার জন্য দুই শ্রদ্ধেয় শিক্ষককে অসংখ্য ধন্যবাদ। আমি গভীরভাবে কৃতজ্ঞ। রাজপ্রাসাদে এক বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। আমরা বিনীতভাবে প্রার্থনা করি আপনারা দুই অমর গুরু অনুগ্রহপূর্বক আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের ধন্য করুন। সবাই নিজ নিজ আসনে বসার পর সম্রাট নিজে আমার এবং সিটু ইনিউয়ের জন্য মত ঢেলে দিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে। ঠিক তখনই জমকালো পোশাক পরা এক মহিলা ধীরে ধীরে প্রাসাদে প্রবেশ করলাম। মহিলাটি অসাধারণ সুন্দরী ছিলেন। বরফের মতো সাদা ত্বক। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে এক মহৎ ও মার্জিত ভাব প্রকাশ পায়। তিনি হলেন ইংল্যান্ডের রাজকুমারী মু ওয়ানচিং। পৌঁছানোর আগেও মু ওয়ানকিং শুনেছেন সর্বোচ্চ অমর গুরুর এজিয়াওকে হত্যা করার কাহিনী। তিনি বহুদিন ধরেই সেই অমর গুরুর অনুরাগী ছিলেন। প্রাসাদে প্রবেশের পর তার দৃষ্টি ভিড়ের উপর দিয়ে ঘুরে গেল। আমি চেন ফ্যানের দ্বারা তৎক্ষণাৎ মুগ্ধ হয়েছিলাম। সে চেন ফ্যানের দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। আমার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। তারপর সে ধীরে ধীরে চেন ফ্যানের দিকে এগিয়ে গেল। সে সামান্য ঝুঁকে অভিবাদন জানাল। যুবতী মু ওয়ানচিং অমর গুরুকে শ্রদ্ধা নিবেদন করেন। আজ এই ঋষির আচরণ প্রত্যক্ষ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। যুবতীটি তাকে অত্যন্ত শ্রদ্ধা করে। একথা শুনে আমি হালকাভাবে মাথা নাড়লাম। আপনি বড্ড দয়ালু রাজকুমারী, সে বিনয়ের সাথে বলল। মু ওয়ানচিং হাল ছাড়েননি। সে আমার পাশে এসে বসল। তারা আমার সাথে কথা বলতে শুরু করল। সাধারণ কথাবার্তার সময় মু ওয়ানচিংয়ের আমার প্রতি ভালোবাসা আরও দৃঢ় হল। আমি শুধু যত দ্রুত সম্ভব আমার আধ্যাত্মিক শক্তি ফিরে পেতে চেয়েছিলাম। মু ওয়ানচিংয়ের অনুভূতি সম্পর্কে অজ্ঞাত। ভোজের পর ইনিউয়ে এবং আমি সম্রাটের নির্ধারিত বাসভবনে ফিরে এলাম। এক রাত মানিয়ে নেওয়ার পর গতকাল আমি যে আধ্যাত্মিক শক্তি ব্যবহার করেছিলাম তার বেশিরভাগই আমি ফিরে পেয়েছি। এই মুহূর্তে আমি উঠোনে গভীর শ্বাস নিচ্ছিলাম। গতকাল ব্যয়িত আধ্যাত্মিক শক্তি পুনরুদ্ধার অব্যাহত রয়েছে। ইনিউয়ে পাশে রাখা পাথরের টেবিলে মার্শাল আর্টের কৌশলগুলো অনুশীলন করছিল। সে মু ওয়ানচিংকে আসতে দেখল। উপরের দিকে তাকিয়ে মু ওয়ানচিং একটি গোলাপি রেশমি পোশাক পরেছিল। বাতাসে তার স্কার্টের আঁচলটা মৃদুভাবে দুলছিল। এটি তার লাবণ্যময় দেহাবয়বকে আরও ফুটিয়ে তুলেছিল। কাঠের খাবারের বাক্স বহন করা। তার মুখে লজ্জা আর দৃঢ়তার আভাস। আধুনিক বিশ্বে গতকালের যুদ্ধ। এতে নিশ্চয়ই প্রচুর শক্তি খরচ হয়েছে। চিং রাজবংশের শেষ দিকে কিছু জলখাবার ও আধ্যাত্মিক চা বিশেষভাবে প্রস্তুত করা হতো। এই আধ্যাত্মিক চা আধ্যাত্মিক শক্তি পুনরুদ্ধারে অত্যন্ত উপকারী। আশা করি অমর গুরু এতে আপত্তি করবেন না। মু ওয়ানকিং বলেছেন।
জলখাবার ও আধ্যাত্মিক চা সুন্দরভাবে গুছিয়ে রাখুন। আমি টেবিলের উপর রাখা খাবারের দিকে তাকালাম। আমার হৃদয়ে এক উষ্ণ অনুভূতি জেগে উঠল। রাজকুমারীর চিন্তাশীলতার প্রসঙ্গে চেন ফ্যান অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। মুওয়ানচিং তার নিচের ঠোঁটটা হালকা করে কামড়ে ধরল। এক মুহূর্ত ইতস্তত করে সে বলল, অমর গুরুগু। শেষ চিং রাজবংশ তখনও তার কাছে একটি জিনিস জানতে চেয়েছিল। এটা বলা উচিত কিনা আমি জানি না। এ কথা শুনে আমি সামান্য চোখ তুলে বললাম, রাজকুমারী, অনুগ্রহ করে মন খুলে কথা বলুন। মুওয়ানচিং একটি গভীর শ্বাস নিল। সাহস সঞ্চয় করুন। অল্প বয়স থেকে অমরত্ব লাভের পথের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা ছিল। দুর্ভাগ্যবশত ইয়াঙ্গু একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। চাষাবাদের সম্পদ সীমিত। অমর গুরুর সাক্ষাৎ পেয়ে আমি ভাগ্যবান। আমি আশা করি অমর গুরু প্রয়াত চিং রাজবংশকে তার শিষ্য হিসেবে গ্রহণ করবেন। অমরত্ব অর্জনের পদ্ধতি শিক্ষা দেওয়া। আমি আমার সামনে লোকটির দিকে তাকালাম। প্রত্যাশায় ভরা চোখে রাজকুমারী। এক মুহূর্ত ভাবার পর রাজকুমারীর অমরত্বের পথ নানা বাধাবিপত্তিতে পরিপূর্ণ। তাছাড়া রাজকুমারী হলেন ইয়াং রাজ্যের একজন রাজকুমারী। জাতির গুরুদায়িত্ব এবং জনগণের প্রত্যাশা কাঁধে তুলে নেওয়া। অমরত্ব অর্জনে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা সম্ভবত কঠিন। মুওয়ানচিং তাড়াতাড়ি বলল, চিং রাজবংশের শেষ যুগে অমর গুরু কষ্টকে ভয় পেতেন না। কষ্টকে ভয় পায় না। চিং রাজবংশের শেষ দিকে মানুষ অমরত্ব লাভের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল। যতক্ষণ কেউ অমর গুরুকে অনুসরণ করতে পারে। অমরত্ব অর্জনের পদ্ধতি শেখা। আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। একথা শুনে আমি আলতো করে মাথা নাড়লাম। রাজকুমারীর অমরত্ব লাভের প্রচেষ্টা কোনো হটকারী সিদ্ধান্ত ছিল না। মুওয়ানচিংয়ের চোখে হতাশার ঝলক দেখা গেল। কিন্তু সে তখনও হাল ছাড়তে রাজি ছিল না। মাস্টার, লেট চিং বুঝতে পেরেছিল যে তার নিজের প্রতিভা হয়তো মিস ইনিউয়ের মতো অতটা ভালো নয়। কিন্তু পরবর্তী চিং রাজবংশ দ্বিগুণ প্রচেষ্টার মাধ্যমে তা পুষিয়ে নেবে। পাশে দাঁড়িয়ে থাকা সিতু ইনিউয়ে মুওয়ানচিংয়ের কথাগুলো শুনতে পেল। আমি কিছুটা বিরক্ত না হয়ে পারলাম না। সে তাকে এগিয়ে আসতে ইশারা করে বলল, রাজকুমারী গুরু শিক্ষা ও কীর্তি অত্যন্ত মূল্যবান। এটি ইচ্ছামতো অন্যকে প্রদান করা যায় না। তাছাড়া অমরত্বের পথে একনিষ্ঠ মনোযোগ প্রয়োজন। গুরু ইতিমধ্যেই তার অভিজ্ঞতা ভাগ করেছেন। আমার উপর মনোযোগ দাও। এখন আর মনোযোগ অন্যদিকে সরানো সত্যিই খুব কঠিন। রাজকন্যাকে শিক্ষা দেওয়া। দয়া করে রাজকুমারী, আপনার প্রভুর জন্য পরিস্থিতি কঠিন করে তুলবেন না। মুওয়ান সিটু ইনিউয়ের দিকে তাকাল। তার চোখে শত্রুতার আভাস খেলে গেল। কিন্তু বিষয়টি দ্রুত ধামাচাপা দেওয়া হয়েছিল। আমি মৃদু দীর্ঘশ্বাস ফেললাম, রাজকুমারী, তুমি একটি সোনালী শাখা এবং সবুজ পাতা। ইয়ং রাজ্যে এর একটি গুরুত্বপূর্ণ অবস্থান ও দায়িত্ব রয়েছে। চাষাবাদের এই পথ তোমার জন্য উপযুক্ত নয়। তোমার ইয়াংগুতে থেকে এখানকার মানুষের কল্যাণে কাজ করা উচিত। কথা বলতে বলতে আমি ইয়ংয়ের সম্রাটের সঙ্গে দেখা করতে বাড়ির ভেতরে ফিরে গেলাম। এখানে ছুটে আসা। অমর প্রভু, অনুগ্রহ করে অপেক্ষা করুন। সম্রাট ইয়াঙ্গু উদ্বিগ্ন দেখাচ্ছিল। সে দ্রুত এগিয়ে গিয়ে চেন ফ্যানকে অভিবাদন জানাল। আমি শুনেছি যে আমার রাজকন্যা এক স্বর্গীয় গুরুর কাছ থেকে দিয়াও অন্বেষণ করেছিলেন। আমি ভালোভাবে অবগত আছি যে এই পদক্ষেপটি অধ্যত্বপূর্ণ হতে পারে। কিন্তু আমি শেষ চিং রাজবংশের অমরত্ব সাধনার প্রতি মোহ সম্পর্কে ইতিমধ্যেই অবগত আছি। শৈশব থেকেই তার অমরত্বের পথের আকাঙ্ক্ষা ছিল। তাকে এতটা ভগ্নহৃদয় ও হতাশ দেখতে আমার একদমই সহ্য হচ্ছিল না। কথা শুনে আমি গভীর চিন্তায় মগ্ন হলাম। এক মুহূর্ত পর আমি ধীরে ধীরে বললাম, মহারাজের আতিথেয়তা প্রত্যাখ্যান করা কঠিন। আমি রাজকুমারীকে সম্প্রদায় ফিরিয়ে নিয়ে যাব। মুওয়ানচিং এবং সম্রাট এই কথা শুনলেন। আনন্দে আত্মহারা হয়ে সে কেঁদে ফেল। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসলেন। বিশ্রামের পর আমি তখন সিতু ইনিজু এবং মুওয়ানকিংকে আমার সাথে নিয়ে যাই। পরম প্রভুর দ্বারে প্রত্যাবর্তন যাত্রা শুরু। এইমাত্র তাইশান গেটে ফিরলাম। পৈশাচিক শক্তির সাথে মিশ্রিত রক্তের তীব্র দুর্গন্ধ। বাতাসের ঝাপটা। মূলত শান্তিপূর্ণ এবং সম্প্রীতিপূর্ণ সম্প্রদায়। এখন বিষণ্ণতা ঢাকা। আমার ভেতরে এক অসুখ পূর্বানুমান জেগে উঠল। সে তার গতি বাড়িয়ে সম্প্রদায়ের আরও গভীরে প্রবেশ করল। পথ ধরে আমি অনেক শিষ্যের মৃতদেহ এলোমেলোভাবে পড়ে থাকতে দেখলাম। ক্ষতস্থানটি থেকে এক অদ্ভুত কালো আলো নির্গত হচ্ছিল। স্পষ্টতই সে অসুর সাধকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যখন আমি পরিষদ কক্ষে পৌঁছলাম, কয়েকজন বয়োজ্যেষ্ঠকে একসঙ্গে বসে থাকতে দেখা গেল। গম্ভীর অভিব্যক্তি। চেন ফান, তুমি ফিরে এসেছ। মহামহিম চেন ফ্যানের দিকে তাকালেন। সামান্য মাথা নাড়ুন। মহামহিমকে ইশারা করে, ঠিক কি ঘটেছিল? সম্প্রদায়টি এমন হয়ে গেল কেন? ঝাং শুয়ানমিয়াওয়ের কণ্ঠস্বরে চরম উদ্বেগ ছিল। আপনি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মহামান্য গুরু দীর্ঘশ্বাস ফেললেন। সম্প্রদায়টি হঠাৎ একদল অসুর সাধকের দ্বারা আক্রান্ত হয়েছিল। এই পৈশাচিক সাধকরা শক্তিশালী ও নির্মম। সম্প্রদায় প্রবেশ করার পর অনেক শিষ্য বিপদকামী হয়েছিল। আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি ভ্রুকুটি না করে পারলাম না। সময়টা বড্ড বেশি কাকতালীয়। কিছুক্ষণ চিন্তাভাবনার পর আমি কথা বলতে থাকলাম। যখন আমি ইয়ং রাজ্যে দুষ্ট ড্রাগনকে হত্যা করেছিলাম, আমি তার থেকে একটি পৈশাচিক আভা নির্গত হতে অনুভব করলাম। নিশ্চয়ই কোনো অসুরীয় সাধক অন্ধকারে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এখন পেছনে ফিরে তাকালে গিলিয়ান চুমের উপস্থিতি হয়তো মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার একটি কৌশল ছিল। তারা ভাবতেই পারেনি যে আমি একমাত্র যাব। আমি প্রথমে পেছনের পাহাড়ে গিয়ে আধ্যাত্মিকতার উৎসটা খুঁজে দেখব। এটাই হলো সম্প্রদায়টির আধ্যাত্মিক শক্তির ভিত্তি। ভুলের কোনো অবকাশ নেই। কথা বলতে বলতে আমি পেছনের পাহাড়ের আধ্যাত্মিক ধারার কাছে এসে পৌঁছালাম। জানা গেল যে এই স্থানটিও অসুর সাধকদের দ্বারা একটি অশুভ বিন্যাস দিয়ে সাজানো হয়েছিল। আধ্যাত্মিক শিরার আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। সময়মতো থামানো না গেলে যারা ক্ষতির সম্মুখীন হবে তাদের ভিত্তি ধ্বংস হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ আমার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করলাম। সর্বশক্তি দিয়ে বিহুটিকে আক্রমণ করো। তবে এই গঠনটি অত্যন্ত জটিল। এতে শক্তিশালী জাদু রয়েছে। এক মুহূর্তের জন্য আমার পক্ষে বাধাটা ভেদ করা কঠিন হয়ে পড়েছিল। ঠিক যখন সে বিহুটি ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, চারিদিক থেকে হঠাৎ বেশ কয়েকজন লোক এসে হাজির হলো। তারা কালো পোশাক পরিহিত ছিল। দানবীয় শক্তি দ্বারা পরিবেষ্টিত। তার চোখে শয়তানি ও অধ্যত্ব ফুটে উঠেছিল। উচ্চবিত্ত শ্রেণীর লোকটি। আজই তোমার ধ্বংসের দিন। অসুর সাধকদের একজন অদ্ভুত হাসি হেসে চিৎকার করে উঠল। আমার চোখ ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা সুর, আপনাদের মধ্যে মাত্র কয়েকজনের সাথে এখানে এমন আজেবাজে কথা বলার সাহস তোমার কি করে হয়?